আসসালামু আলাইকুম। একটু জানাও দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করো। আজকে আমরা কি পড়বো? রুই মাছ পড়বো। এই চ্যাপ্টারের সব থেকে ইজি টপিকটা। তো মনে করো না যে ইজি বলে তুমি যে কোনো কোয়েশ্চেন আসলেই পারবা, তুমি যদি না পড়বো তাহলে কিন্তু পারবা না। তো যাদের একটু সমস্যা আছে আমার সাথে ক্লাস করতে পারো। আর দেখছি অনেকেই রেকর্ড দেখো, এখন যারা রেকর্ড দেখবা তারা একটু এসে লিখবা যে ডান, ঠিক আছে? নাইলে দেখা যাচ্ছে আমরা ক্লাস নিচ্ছি, তোমরা কেউই ক্লাস করতেছো না। তো সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্টটা কি থাকবে? আমরা কি ভালো করে ক্লাস নিতে চাইবো বা ইচ্ছাটা থাকবে আমাদের? বলতো, তোমরা যত বেশি অ্যাক্টিভ হবা আমাদের ক্লাসের কোয়ালিটি কিন্তু আলটিমেটলি তত বাড়ে। এটা একটা রিলেটিভ ব্যাপার। তো এই জন্য বলছি যে তোমরা একটু জানাবা, ক্লাস করলে একটু কমেন্টে জানাবা। পরে রেকর্ড করলে একটু ডান লিখতে কি খুব কষ্ট হবে? কষ্ট তো হবে না, ঠিক আছে? আচ্ছা, শোনা যাচ্ছে বলছো, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সব তাহলে মোটামুটি ঠিক আছে আশা করি। তো আজকে চলো আমরা রুই মাছটা পড়ি। একেবারে ছোট একটা টপিক আর ইজিও আছে, তবে আমাদের ফোকাস করতে হবে যে কোথা থেকে কোশ্চেন আসে। কারণ এইচএসসিতে আমিও আসলে বায়োলজিতে অনেক কম পাইছিলাম, তার কারণ হইতে পারে, অনেক রকম কারণ হইতে পারে। পুরো আমার হল ধরেই সবাই অনেক কম মার্ক পাইছিল, তো এর জন্য আমার রেজাল্ট একটু খারাপ হয়েছিল যদিও। তো যাই হোক, তো ওটা একটা রিলেটিভ ব্যাপার যে এক এক টিচারের হাত থেকে এক রকম মার্ক আসে, কিন্তু তোমার কাছে কি চেষ্টা করতে হবে সব থেকে ভালো করার। তো সেক্ষেত্রে যাদের পরে একটু ল্যাকিংস আছে তারা কি করবা? এখান থেকে আমি যদি বলি এই চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসবেই। প্রথম হচ্ছে রুই মাছের আইসের গঠন, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের গঠন, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন। আচ্ছা, এই যে তিনটা টপিকের কথা বললাম, তো এই তিনটা টপিক যদি তুমি পড়ো আমার মনে হয় 50-70% মোটামুটি কমন। তুমি যে কোনো এক্সামে বসো না কেন, এখান থেকে তুমি এই তিনটা থেকে কোশ্চেন পাবাই। তো যাদের একটু ল্যাকিংস আছে তারা স্পেসিফিক করে পড়ো, বুঝছো? নাহলে এখন যদি সব পড়তে চাও তাহলে কিন্তু কোনো কুল কিনারা পাবা না। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। ওকে, ঠিক আছে সবাই, তাইলে কি বললা? ঠিক আছে, আমি তাইলে শুরু করি। যে কোনো সমস্যায় আমাকে মেনশন দিও, মেনশন না দিলে আমি কিন্তু বুঝতে পারবো না, কারণ সবসময় তো কমেন্টের দিকে চোখ রাখা সম্ভব হয় না। আচ্ছা, তো আসো দেখো, প্রথমে যে কথাটা বলছে যে রুই মাছ হচ্ছে মেজর কার্প জাতীয় মাছ। তো এখান থেকে একটা জিনিস জানতে হবে, মেজর কার্প কি আর মাইনর কার্প কি। তো মেজর মানে তোমরা বুঝতে পারছো মেজর শব্দটা কি প্রকাশ করে? মেজর বলতে বড় বোঝায়। তাহলে কার্প হচ্ছে একটা প্রজাতি বা একটা গোত্র তুমি বলতে পারো, আর মেজর হচ্ছে বড় সাইজের সেই অন্তর্ভুক্ত একটা প্রাণী। তাহলে মেজর কার্প বলতে বড় সাইজের মাছকে বুঝবো, আর মাইনর কার্প বলতে ছোট। এখন কোশ্চেন আসে এই সাইজটা কতটুকু কিভাবে আমরা আইডেন্টিফাই করবো? তো সাধারণত বলা হয় যাদের ওজন 1.5 থেকে 2 কেজির মধ্যে হয় বা 2.5 কেজি অনেকে বলে, তারা হচ্ছে মেজর কার্প, আর যারা এর নিচে হয় তারা হচ্ছে মাইনর কার্প। এই দুইটা জিনিস একটু দেখবা, এবং এখান থেকে আমাদের এক্সাম্পল জানা লাগে যে কারা হচ্ছে মেজর কার্প আর কারা মাইনর কার্প। তো দেখো, মেজর কার্পের এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট। আমরা সচরাচর যে মাছগুলো খেয়ে থাকি, একটা হচ্ছে রুই, আর একটা হচ্ছে কাতলা, আর একটা হচ্ছে মৃগেল। তাইলে মেজর কার্প কি কি? রুই, কাতলা, মৃগেল। এখন যদি বলি মাইনর কার্প কি, বলতো মাইনর কার্প কোনগুলা? তো মাইনর কার্প হইতে পারে বাটা, ঘানিয়া, এগুলো তোমরা অন্য বইতে পাবা, বা এখানেও যদি একটু দেখো হয়তো ভেতরের দিকে আছে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা ইনফরমেশন এখান থেকে পাইলাম, এবং এখান থেকে কোশ্চেন আসে যে মেজর কার্প কাকে বলে, মাইনর কার্প কাকে বলে। সংজ্ঞা লিখবা, এক্সাম্পল দিবা সাথে। তাহলে যদি তুমি এক্সাম্পল দাও, চাইছে কি সংজ্ঞা, তুমি যখন এক্সাম্পল দিবা তোমার যে টিচার খাতা দেখছে উনি কি ভাববে যে এই স্টুডেন্টটা আরো জানে। তো ওখানে তো তোমার একের থেকে বেশি দিতে পারবে না, কিন্তু এটা এফেক্ট করবে কোথায়? পরবর্তীতে খ গ যদি ওখানে সামান্য একটু কমও লিখো, বুঝবে না স্টুডেন্টটা জানে, সো আমরা এখানে ফুল মার্ক দিয়ে দিই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ছোট ছোট টেকনিক। আচ্ছা, এরপর একটু এমসিকিউ এর জন্য দেখতে পারো যে আমরা জানি রুই মাছের খনি বলা হয় কোনটাকে? হালদা নদীকে। তো সাধারণত রুই মাছ আমরা যেগুলো চাষ করি বা আমাদের এলাকাতে হয়, তারা 1 থেকে 1.5 ফুট লম্বা হয় এবং ওজন হয় কতটুকু? 700 থেকে 800 গ্রাম, 1 কেজিরও কম। কিন্তু যদি হালদা নদীর রুই মাছের কথা বলি, বা হালদা নদীর পানিতে যে রুইয়ের পোনাগুলো জন্মায় ওর কথা বলি, ওদেরকে যদি আমি পরবর্তীতে বৃদ্ধি করি তাহলে কতটুকু বড় হবে? 2 থেকে 2.5 কেজি। বুঝছো, অনেক ডিফারেন্স কিন্তু, যেটা 1 কেজির কম এখানে হচ্ছে 2.5 কেজি পর্যন্ত চলে যাচ্ছে। তো এই জন্য হালদা নদীটা ইম্পর্টেন্ট এবং হালদা নদীর পোনাটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখবা। এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আছে, এরপর আসো শ্রেণীতাত্ত্বিক অবস্থান আমরা একটু দেখবো। প্রথমটা ফাইলামকে কর্ডাটা, সবাই জানো। পর্ব কোনটা? কর্ডাটা বা মেরুদণ্ডী। এরপর দেখো সাব ফাইলাম কোনটা? সাব ফাইলাম ভার্টিব্রাটা, এটাও সবাই জানো। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাস,
ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এই তিনটা নিয়ে একটু ঝামেলা লাগে, তবে ক্লাসটা মোটামুটি ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে আমরা পড়ে এসেছি না অ্যাক্টিনোপটেরিসি, সার্কোপটেরিসি। তাহলে এইটা যেটা এখানে কিরকম থাকে, রশ্মিযুক্ত পাখনা থাকে এবং এরা কঠিন আস্তিময় মাছ। তাহলে এটাকে আমরা কোন শ্রেণীতে ফেলাবো, অ্যাক্টিনোপটেরিসি। আচ্ছা, এরপর দেখো জেনাস আর স্পিসিস তোমরা জানো, জেনাস ল্যাবিও, স্পিসিস ল্যাবিওরহিতা, বাকি থাকে অর্ডার আর ফ্যামিলি। তো সবসময় খেয়াল করবা যেখানেই ফ্যামিলি টার্মটা আছে, ফ্যামিলি আমরা যে শব্দটা দিয়ে প্রকাশ করি তার লাস্টে দেখবা সাধারণত আইডি এই এরকম আইডি শব্দটা উল্লেখ থাকে। তাহলে এখানে দেখবা সব জায়গায় দেখবা আকৃডিডি, তারপর হচ্ছে অন্য যে কোনো জায়গাতে তুমি এরকম একটা টার্ম পাবা। তাহলে মনে রাখবা ফ্যামিলির ক্ষেত্রে সাধারণত শেষে আইডি এ থাকে। তাইলে ফ্যামিলিকে চিপ্রিনিডি আর হচ্ছে অর্ডারকে চিপ্রিনিফর্মিস, এই দুইটা একটু খেয়াল রাখবা। অর্ডারটা এমনি পেরে যাবা আর এটা এভাবে করে মনে রাখবা। আচ্ছা, এরপর আসো রুই মাছ কি ধরনের খাবার খায়, এটা ইম্পর্টেন্ট। তো দেখো এইখানটাতে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ছোটবেলাতে বা পোনা অবস্থায় তারা কি খায়, আর বড় হইলে কি খায়। তো পোনা অবস্থায় সাধারণত বাচ্চারা কি ধরনের খাবার খাইতে পছন্দ করে বলতো, যেটা আনহেলদি। আর বড়রা তোমার স্বাস্থ্য সচেতন কারণে তো হোক বা যে কোনো কারণে হোক, বয়স বাড়লে তাদের হেলদি একটা রুটিন মেনটেন করতে হয়। তারা কি টাইপের খাবার খায়, যাতে ফ্যাট কম আছে, সবজি জাতীয়। তো রুই মাছের ক্ষেত্রে জিনিসটা এরকম, ছোটবেলায় ও কি খাবে, ছোটবেলায় হচ্ছে প্লাংটন জাতীয় খাবার খাবে। তার মধ্যে কি কি থাকে প্লাংটনের মধ্যে, একটা থাকে প্রাণী প্লাংটন আর একটা থাকে হচ্ছে উদ্ভিদ প্লাংটন, ঠিক আছে। তবে প্রাণী প্লাংটনটা ম্যাক্সিমাম খেয়ে থাকে। তাহলে এটা আমরা দেখলাম। আচ্ছা, এরপর দেখো আমরা যদি বড় হওয়ার কথা বলি, বড় হয়ে যাওয়ার পর কি করে ওরা, যখন তরুণ এবং পূর্ণবয়স্ক হয়ে যাচ্ছে তখন মাঝের স্তরে শৈবাল খাবে, নিমজ্জিত উদ্ভিদ খাবে, অর্থাৎ প্রধানত এরা শাকাশী। জাস্ট এই দুইটা জিনিস তোমার জানলেই চলবে। বাকিগুলো যা লিখছে তুমি একটু চাইলে দেখতে পারো, ঘুরে ফিরে একই কথা লিখছে যে আঙ্গুলি পুনঃদশায় ওরা প্রাণী প্লাংটন গ্রহণ করে, তো সাথে সাথে কিছু ডেজমিডও গ্রহণ করে, কিছু ডেজমিড গ্রহণ করে, কিছু ফাইটোপ্লাংটন গ্রহণ করে, শৈবাল রেণুও কিছু পরিমাণে গ্রহণ করে। তবে পার্থক্যটাই ছোটবেলায় প্রাণী প্লাংটন ম্যাক্সিমাম গ্রহণ করে, আর অ্যাডাল্ট অবস্থায় বা তরুণ অবস্থায় কি করে, শাকাশী হয়, অর্থাৎ তারা উদ্ভিদ খায়, শৈবাল খায়। এটা একটু দেখবা। আচ্ছা, এরপর আসো, এটা ইম্পর্টেন্ট, রুই মাছ 14°C কম তাপমাত্রায় বাঁচতে পারে না। এইবার হচ্ছে প্রচুর ঠান্ডা পড়ছিল না, টেম্পারেচার 10 নেমে আসছিল, তো পোস্ট আসছিল ফেসবুকে, মাঝে মধ্যে দেখছিল যে রুই মাছগুলো সব মারা যাচ্ছে, কাজ ওরা হচ্ছে 14 নিচে টেম্পারেচার নামলে বাঁচতে পারবে না। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, চাষিদের জানতে হবে না, এটা অবশ্যই জানতে হবে। আচ্ছা, এরপর আসো প্লাংটন জিনিসটা কি। প্লাংটন হচ্ছে পানিতে মুক্ত অবস্থায়, ভাসমান অবস্থায় ছোট্ট ছোট্ট প্রাণী বা উদ্ভিদ থাকতে পারে, মুক্ত হবে এবং ভাসমান অবস্থায় থাকবে, যেটা মাইক্রোস্কোপিক, তুমি খালি চোখে সাধারণত দেখতে পাবা না। এটা হচ্ছে প্লাংটন। প্লাংটন কয় টাইপের, দুই টাইপের, একটা উদ্ভিদ প্লাংটন যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর একটা হচ্ছে প্রাণী প্লাংটন, ঠিক আছে। জাস্ট এইটুকু এখান থেকে তুমি জানলেই চলবে। তো এক্সাম্পল আছে দেখো, ফাইটোপ্লাংটনের উদাহরণ কি, ক্লোরেলা নেভিকুলা, এটা সাধারণত কি, ক্লোরেলা নেভিকুলা, এরা কিন্তু শৈবাল শ্রেণীর অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর যাদেরকে আমি প্রাণী প্লাংটন বলতেছি তারা কি হয়, সাধারণত প্রোটোজোয়া হয়, প্যারামেসিয়াম, ড্যাফনিয়া, এইগুলো হয়। একটু জাস্ট দেখলাম ফাইটোপ্লাংটন আর প্রাণী প্লাংটন এই দুইটাকে। আচ্ছা, এরপর আসো রুইয়ের বাহ্যিক গঠন, খুব একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে রিটেন কোশ্চেন আসে না, এখান থেকে এমসিকিউ আসে। তো আমি যদি বাহ্যিক গঠনের কথা বলি তাহলে রুই মাছটাকে 3 ভাগে ভাগ করা যায়, জাস্ট লাইক ঘাসফড়িং। প্রথমে হচ্ছে মাথা বা মস্তক, তারপর কি দেহকাণ্ড, আর ওখানটাতে ঘাসফড়িং এর ক্ষেত্রে যেটা উদর ছিল এটাকে আমরা উদর না বলে কি বলতেছি, লেজ বলতেছি, ঠিক আছে। তাহলে মাথা, দেহকাণ্ড আর লেজ, এই 3টা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এখান থেকে একটা জিনিস জানতে হয় যে রুই মাছের যে দেহটা, এটাকে কি বলা হয়, স্ট্রিম লাইনড, অর্থাৎ স্ট্রিম মানে কি স্রোত, আর লাইন মানে কি সোজাসুজি। তাহলে স্রোত যেভাবে চলে রুই মাছের বডিটাও ওর সাথে অ্যাকোমোডেট করে ওভাবেই চলতে পারে। তাহলে এই কথাটা তোমাদের বলতে পারে কেন রুই মাছের আকৃতিকে স্ট্রিম লাইন বলা হয়। তো কেন বলা হয়, চলনের সময় দেখো লেখা আছে, চলনের সময় পানির ভিতর গতি বাধাপ্রাপ্ত হয় না। এদের দেহের শেপটা এরকম, কিরকম শেপ, মাকু আকৃতির। তো এই মাকু আকৃতির হওয়ার কারণে দেখা যায় যে পানির ভেতরের গতি বাধাপ্রাপ্ত হয় না, এই জন্য এটাকে স্ট্রিম লাইন বলা হয়। বলো তো স্ট্রিম লাইন শেপ আর কোথায় আছে, অ্যারোপ্লেনের কথা চিন্তা করো, সামনের দিকটা এরকম চোখা চিপা, পিছনের দিকটা চিপা, মাঝখানটা পুরু। ঠিক রুই মাছও একই রকম, দেখো মধ্যভাগ চওড়া, দুই প্রান্ত ক্রমশ সরু, এজন্য স্ট্রিম লাইন হচ্ছে, পানির ভিতর দিয়ে চলতে পারতেছে। অ্যারোপ্লেন কোথা দিয়ে চলতে পারতেছে, আকাশে চলতে পারতেছে, বাতাসের মধ্য দিয়ে। তাহলে এটা একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো আমরা স্পেসিফিক পার্টগুলো দেখব। প্রথমে মাথা। মাথায় যেটা জানতে হবে সেটা হচ্ছে মাথা কতটুক চওড়া বা কতটুক লম্বা। তো মাথা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি লম্বা, জাস্ট একটু দেখলা। এরপর বলছে তুণ্ড ভোতা। তুণ্ড মানে কি, তুণ্ড মানে হচ্ছে ঠোঁট। তাহলে এটা একটু দেখবা যে তুণ্ড হচ্ছে ভোতা।
এখান থেকে একটা জিনিস অবশ্যই জানা লাগে, সেটা হচ্ছে ম্যাক্সিলারি বারবেল নামে একটা জিনিস থাকে। ম্যাক্সিলা মানে হচ্ছে চোয়াল। তাহলে এই চোয়াল থেকে বারবেলের মতো একটা সুতার মতো জিনিস বের হয়। যদি রুই মাছ কখনো কেটে থাকো কেউ বা দেখে থাকো তাহলে এটা বুঝবা। তাহলে এরকম সুতার মতো একটা জিনিস, দুইটা জিনিস দুই পাশ থেকে বের হয়, এটাকে কি বলা হয়? ম্যাক্সিলারি বারবেল। সংখ্যা কয়টা দেখো? এক জোড়া। কোথা থেকে বের হয়? ঊর্ধ্ব চোয়ালের পিঠ থেকে। ঊর্ধ্ব চোয়াল ম্যাক্সিলা, এখান থেকে বের হবে। তো সংখ্যা কয়টা? এক জোড়া বা দুইটা? এটা নরম হবে এবং ছোট হবে, যেটার নাম কি? ম্যাক্সিলারি বারবেল। এইটা একটু দেখবা, ঠিক আছে? এরপর আসো আরেকটা কথা, যে এখানটাতে নাসারন্ধ্র থাকবে, মাথার মধ্যে নাসারন্ধ্র থাকবে। তাহলে এটাও একটু আমরা দেখবো যে নাসারন্ধ্র আছে। আরেকটা কথা আছে, দেখো রুই মাছের ওভারঅল বডিটা দেখা যাবে যে আইস দিয়ে আবৃত, কিন্তু রুই মাছের মাথা কিন্তু আইসবিহীন হবে। মাছ যারা খাইছো তারা জানো, একটু মাছ কিনে দেখবা, বাবা যখন মাছ কিনে নিয়ে আসবে তুমি একটু যেয়ে দেখবা, তাহলে মাথা কি হবে? আইসবিহীন হবে। আর দেহকাণ্ড ও লেজ মিউকাসময় সাইক্লয়েড আইসে আবৃত। তো মাথা যদিও আঁশ নাই, কিন্তু বডি, তারপর হচ্ছে তোমার বডি বলতে দেহকাণ্ড, লেজ, এখানে কি থাকবে? আইস থাকবে। এবং আইসটা কি ধরনের? ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে যে রুই মাছের আইস কি ধরনের। রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড ধরনের। ম্যাক্সিমাম তরুণাস্থিযুক্ত মাছের আইস কি বলতো? প্লাকয়েড। আর ম্যাক্সিমাম কঠিনাস্থযুক্ত মাছের আইস হচ্ছে সাইক্লয়েড। এই দুটো জিনিস একটু খেয়াল করবা। আচ্ছা, এরপর আসো। আচ্ছা ঠিক আছে, সবকিছু কি দেখতে পাচ্ছ? এরপর আসো, এই যে মাথার কথা বলতেছি, তো মাথার ক্ষেত্রে দেখবা যে যারা মাছ খাও ওখানেও দেখা যায় দুইটা পার্ট কেটে ফেলা হয়, যে কারণে এরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়, যার ভিতরে ফুলকা দেখা যায় অনেক সময়। মাছের মাথা যারা খাইতে পছন্দ করো, তো ওই যেটা দিয়ে ঢাকা ছিল ওটাকে কি বলা হয়? অপারকুলাম বা কানকো। তো অপারকুলাম মানে আমরা হাইড্রাতে কি পড়ছিলাম নিডোসিলের ক্ষেত্রে? অপারকুলাম মানে ঢাকনা। তো এই কানকোটা ঢাকনার মতো কাজ করে বলে ইংরেজিতে আমরা ওটাকে অপারকুলাম বলছি, বাংলা থেকে বলতেছে কানকো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা নামে আরেকটা জিনিস থাকে। এটা কি? এটা হচ্ছে তুমি জীবিত মাছ না দেখলে বুঝবে না। কানকোর যে কিনারাটা, ওখানটাতে ঝালরের মতো পাতলা একটা জিনিস এভাবে করে ঝুলানো থাকে। বা এটা কিভাবে যুক্ত থাকে? আমরা পর্দার নিচে কুচি দিই না, পর্দা বা ড্রেসের নিচে অনেক সময় কুচি দেয় এভাবে করে, এরকম কুচির মতো একটা ফ্ল্যাপ থাকে, এটাকে বলা হয় ব্রাঙ্কোস্টেগাল মেমব্রেন বা ব্রাঙ্কোস্টেগাল পর্দা। এই জিনিসটা একটু খেয়াল করবা, ঠিক আছে? তাহলে মাথার বর্ণনা মোটামুটি এইটুকুই। এটা সিকিউতে আসে না, এমসিকিউর জন্য একটু পড়বা। এরপর আসো দেহকাণ্ড। তো দেহকাণ্ড থেকে যেটা জানতে হয়, দেহকাণ্ডে কি কি আছে? তুমি যদি ছবি দেখো, ছবিতে দেখো এই পার্টটা হচ্ছে দেহকাণ্ড। তো দেহকাণ্ডের মধ্যে প্রথমত হচ্ছে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পাখনা আছে। বলো তো কোনটা কি পাখনা এখানটাতে? তো তুমি যদি এখানে খেয়াল করো, এই একটা পাখনা আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে। তো এখানে দেখো এইটা কি বুকে আছে না? তাহলে এটা হচ্ছে বক্ষদেশীয় পাখনা, এটা বুকে আছে। এরপর দেখো এটা কই আছে? এটা হচ্ছে শ্রোণী অঞ্চলে আছে। অর্থাৎ শ্রোণী আমাদের কোন পার্টটা? পেটের ঠিক নিচের পার্টটা, কোমর বা পেট এর মাঝখানের পার্ট হচ্ছে শ্রোণী। তাহলে এটা পেট এবং কোমর এই দুটোর মাঝখানে আছে, এটা এই জন্য শ্রোণী। আর পায়ু কোথায়? একেবারে নিচে, ঠিক আছে? তাইলে আমরা এই তিনটা পাখনা চিনে ফেললাম। এরপর দেখো এটা হচ্ছে পুচ্ছ পাখনা বা লেজ, আর এটাকে এটা হচ্ছে পৃষ্ঠীয় পাখনা, পিঠের দিকে আছে বলে। এখন তুমি এখান থেকে কি ধারণা করতে পারো যে কোন পাখনাটা জোড় আছে কোনটা বিজোড় আছে? তুমি যদি মাছ একটু না ধরলে বুঝতে পারবো না, বুঝছো? তো পৃষ্ঠীয় পাখনা জাস্ট একটা সিঙ্গেল থাকে, তাহলে এটা হচ্ছে সংখ্যায় একটা। আবার পুচ্ছ পাখনাও কিন্তু একটা, যদিও দুইটা পার্ট দেখতেছো কিন্তু এটা দুইটা আলাদা না, মাঝখানে জোড়া থাকে, তাহলে এটা সিঙ্গেল থাকছে, এটা সিঙ্গেল থাকছে। তারপর যদি তুমি এটার কথা বলো, পায়ু পাখনা, এটাও কিন্তু সিঙ্গেল থাকে, তাহলে এটার সংখ্যা কত? একটা। তাইলে আমরা এই তিনটা পাইলাম সিঙ্গেল, আর বাকি যে শ্রোণী আর বক্ষ থাকে এরা জোড়ায় জোড়ায় থাকে। বক্ষ এই পাশে একটা থাকে, ওই পাশে একটা থাকে, কানকোর ঠিক নিচে। আর শ্রোণীটাও এভাবে করে পেটের নিচে থাকে, ওটা দুইটা এভাবে করে থাকে। ঠিক আছে? তাহলে এইগুলা কোথায় থাকে? দেহকাণ্ডে। তাহলে আমি পাখনা জোড় বিজোড়টা বলে ফেললাম। কয়টা রশ্মি থাকে এটা একটু পরে দেখি আমরা। আচ্ছা, এরপর আর তিনটা ছিদ্র থাকে এখানে। কি ছিদ্র থাকে? আমরা মনে রাখতাম পাজর দিয়ে। প দিয়ে কি? পায়ু। জ দিয়ে কি? জনন। র দিয়ে কি? রেচন। তাহলে প্রথম কোন ছিদ্র থাকবে? আমরা বলবো পায়ু ছিদ্র থাকবে। এরপর কোন ছিদ্র থাকবে? একটা জনন ছিদ্র থাকবে। এরপর একদম লাস্টে যে একটা রেচন ছিদ্র থাকবে। তাহলে এই তিনটা ছিদ্র এবং পাখনাগুলো বডির ভাইটাল পার্ট। বাকি একটু টুকটাক জিনিস আছে, আমরা একটু দেখি। তাহলে মোটামুটি আমি পাখনার কথা বলে ফেললাম, তারপর হচ্ছে তিনটা ছিদ্রের কথা বলে ফেললাম, পায়ু, জনন, রেচন। একটু পাজর শব্দটা লিখে রাখো, তাইলে আর মিস যাবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে এখান থেকে, কি বলতো? পার্শ্বরেখা অঙ্গ। তো আমি যদি এই মাছটার ক্ষেত্রে দেখাই, দেখো ঠিক এই মাছ বরাবর একটা ডট ডট দেওয়া আছে। তুমি যদি প্রকৃত মাছের ক্ষেত্রে দেখো, দেখবা যে একটা মাঝখান থেকে একটা দাগ চলে গেছে, যেটার কালার
অন্য পার্ট থেকে আলাদা, একটু দেখা যাবে সিলভার কালারের, একটু গোল্ডেন কালারের, দুইটা কালারের মিক্সড করে চিকচিক চিকচিক করে। তো এই লাইনটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মধ্যরেখীয় অঙ্গ, বা এটাকে আরো সুন্দর একটা নাম হচ্ছে ল্যাটারাল লাইন অর্গান বা পার্শ্বরেখা অঙ্গ। তো এখান থেকে তোমাদের কোশ্চেন আসছে একবার পার্শ্বরেখা অঙ্গ কি। তো এখানটাতে দেখো বলছে দেহের দুপাশে এক সারি ছোট গর্ত আছে যা আইসের নিচে অবস্থিত একটি লম্বা খাদের সাথে যুক্ত। তাইলে এটা কি? এক সারি গর্ত যেটা আইসের নিচে অবস্থিত ছোট ছোট খাদের সাথে যুক্ত। তো এই খাদ ও গর্তের সমন্বয়ে মাছের পার্শ্বরেখা অঙ্গ গঠিত হয়। তাহলে এখানে কি আছে? গর্ত আছে, খাদ আছে, এই দুইটা মিলে কি হচ্ছে? পার্শ্বরেখা অঙ্গ। তো এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে পার্শ্বরেখা অঙ্গের কাজ কি, আর পার্শ্বরেখা অঙ্গে কয়টা আইস থাকে। তো কয়টা আইস থাকে বলতো? আমার যতদূর মনে আছে 33টার মতো, মনে হয় 32 থেকে 33টা এরকম একটা সংখ্যা থাকে। এটা একটু আমি দেখে বলে দিব, আমার অ্যাবসলিউটলি এখন মনে নেই। তাহলে ওই সংখ্যাটা দেখবা। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এর কাজ কি? এর কাজ হচ্ছে এটা সংবেদী কোষ হিসেবে কাজ করে, ফলে পানির তরঙ্গ, পানির গুণাগুণ, পানির রাসায়নিক গুণাগুণ সবকিছু সেন্সিটাইজ করতে পারে। ঠিক আছে? তাহলে এইটা কি আসলে পার্শ্বরেখা অঙ্গ রুই মাছের জন্য একটা সেন্সরি অর্গান, অর্থাৎ এটা দিয়ে সে বুঝতে পারবে আশেপাশে কি আছে, পরিবেশটা কেমন। ঠিক আছে? এরপর আসো পাখনা। দেখো পাখনাটা এখানে বর্ণনা করছে। তো আমি কোনটা জোর কোনটা বিজোড় বলে দিয়েছি মনে রাখবা। বস হচ্ছে জোর, বক্ষ আর শ্রোণী হচ্ছে জোর, বাকি সবাই হচ্ছে বিজোড়। তাহলে মোটামুটি এটা হচ্ছে তোমার নেমোনিক। তাহলে এটা তো জানলা, এখন জানতে হবে কোনটাতে কয়টা করে রশ্মি আছে। দেখো আমরা একটু সহজ করে বলার চেষ্টা করি। তো প্রথমে আসো শ্রোণী পাখনা, বক্ষরা থাক, শ্রোণী পাখনা। শ্রোণী শেষে কি আছে? নি বা ন দিয়ে কি হয় বলতো? ন দিয়ে কিন্তু নয় হয়। তাহলে মনে রাখবা শ্রোণী পাখনায় ফাইবার কয়টা থাকে? শ্রোণী পাখনায় দেখো এখানে লেখা আছে 9টা থাকে। তাহলে শ্রোণী পাখনায় 9টা। এরপর আসো পৃষ্ঠ। কত আসে? স আসে। শটা জোর দিয়ে বলবো পৃষ্ঠ। তাহলে স দিয়ে কি হয়? 16 হইতে পারে। তাহলে আমরা এটা মনে রাখবো 16-র কাছাকাছি। কত? 15 থেকে 16। ঠিক আছে? তাহলে প দিয়ে হচ্ছে 15, স দিয়ে 16, তাহলে 15 থেকে 16 পৃষ্ঠ পাখনা মনে থাকবে। এরপর হচ্ছে পায়ু পাখনা। তো পায়ু দিয়ে কি করে বলতো? পায়ু দিয়ে সাধারণত মল ত্যাগ করতে ব্যবহার করা হয় পায়ুটা। তাহলে মনে রাখবা এখানে সব থেকে কম ফিন থাকবে। তো সেটা কত? সেটা হচ্ছে 7টা। ঠিক আছে? পায়ু কত? 7। বা তুমি যদি দেখো এইটা 7-এর সাথে অনেকটা মিল আছে না, তাই এভাবে করে মনে রাখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে পুচ্ছ পাখনা। পুচ্ছ কয়টা থাকে? আমরা এটা এভাবে মনে রাখতাম পুচ্ছ নিশ। মানে কি? পুচ্ছ পাখনায় কয়টা থাকে? 19টা থাকে। পুচ্ছ 19 বা পুচ্ছ নিষাদ মনে রাখবা। তাহলে পুচ্ছ পাখনায় কয়টা থাকে? 19টা থাকে। আর বাকি থাকে কোনটা? বাকি থাকে বক্ষ, এটা একটু মনে রাখবা 16 থেকে 17। তুমি যদি বাকিগুলো পারো ওটা ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? তাইলে এইগুলো একটু দেখবা। এবার এখান থেকে আরেকটা জিনিস একটু করে দেখতে হবে, যেগুলোর কাজ কি। সবগুলোর কাজ লাগে না, বিশেষ কিছুর কাজ লাগে। যেমন দেখো তুমি যদি বক্ষ পাখনা ব্যবহার করো, বক্ষ পাখনা কি করে? মাছকে পানির গভীর থেকে উপরে উঠতে সাহায্য করে। তো বক্ষ পাখনা আমরা কোথায় দেখছিলাম? একদম বুকের এখানে, অর্থাৎ ওটার হাতের মতো কাজ করে। তো আমরা যখন সাঁতার কাটি, নদীর নিচ থেকে উপরে ওঠার জন্য কি করি? 2 হাত দিয়ে কিন্তু পানিটা এইভাবে সরাই দিই। যারা সাঁতার কাটো তারা জানো। তাহলে এটা কি করতেছে? নিচ থেকে উপরে উঠতে সাহায্য করছে। তুমি জাস্ট চিন্তা করো, এইভাবে তুমি সাঁতার কাটছো, এভাবে করে উপরে উঠছো। তাহলে এটা কি? বক্ষ পাখনা। আমার বুক থেকে হাত বের হয়েছে না, এজন্য তুমি মনে রাখবা এর কাজটা একদম এরকম প্র্যাকটিক্যাল। এরপর আসো, ওটা লাগবে না, পৃষ্ঠ পাখনাটা একটু লাগে। পৃষ্ঠ পাখনা কি করে? এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা মাছকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে এবং মাছকে হঠাৎ ঘুরতেও থেমে যেতে সাহায্য করে। তাহলে পিঠে আছে, পিঠ কি করবে? সবসময় পিঠের জিনিস কিন্তু ব্যালেন্স করে। পিঠের বা উপরে যেটা আছে, যেটা মিড লাইনে থাকে, সেটা সবসময় ব্যালেন্সিং এর কাজে হেল্প করে। তাহলে পৃষ্ঠ পাখনা কি করতেছে? ব্যালেন্স করতেছে বা মাছকে উল্টে যাওয়া থেকে রক্ষা করতেছে, আর হঠাৎ ঘুরতেও থেমে যেতে সাহায্য করে, অর্থাৎ ডিরেকশনটা ইন্ডিকেট করে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পুচ্ছ পাখনা। তো পুচ্ছ পাখনা কোনটা? যেটা লেজের দিকে ছিল। তো অনেক সময় দেখবা তোমার যারা সাঁতার কাটে তারা মাছের লেজের মতো কি একটা যেন পায়ে লাগায়। এটার গুরুত্ব কি? ওইটা লাগাইলে খুব ইজিলি সাঁতার কাটা যায়। তাহলে ওটা কেন লাগাই? মাছের এত পাখনা আছে, অন্য কোনো জায়গায় না লাগাই আমরা পায়ে কেন লাগাইলাম? বিকজ এইটা হচ্ছে রুই মাছের প্রধান চলনাঙ্গ। তাহলে প্রধান চলনাঙ্গ কোনটা? পুচ্ছ পাখনা মনে থাকবে। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসে, রুই মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা আর রুই মাছের প্রধান চলনাঙ্গ কোনটা? বলো তো, প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা আর প্রধান চলনাঙ্গ কি বললাম? পুচ্ছ পাখনা। তো অ্যাজ এ হোল পাখনাগুলা চলনাঙ্গ হিসেবে কাজ করতেছে, কিন্তু এর মধ্যে প্রধান কোনটা? পুচ্ছটা। আর বললাম কি যে প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা, এটা একটু কমেন্টে জানো।
আচ্ছা, এরপর হচ্ছে লেজ। লেজ থেকে যেটা জানতে হয়, যদি বলো যে একটা কোশ্চেনের কথা বলেন যেটা আসতে পারে এখান থেকে, সেটা হচ্ছে রুই মাছের লেজ কোন টাইপের। আমরা জানি লেজ 3 টাইপের হয়, হোমো সার্কাল, হেট্রো সার্কাল আর ডাইফি সার্কাল। হেট্রো সার্কাল লেজ কিরকম, যে এটা মনে করো মাছের শেষ প্রান্ত, হুট করে একটা উপরে উঠে গেল আর একটা ছোট হইলো। তো এটা কি দুইটা পার্ট, লেজের দুইটা পার্ট, উপরে একটা নিচে একটা, দুইটা কিন্তু ডিফারেন্ট বা শেপ সাইজে আলাদা। এটা কি বলা হয়, ডিফারেন্ট বা হেটেরো সার্কাল। কোথায় পাওয়া যায় এই টাইপের বলতো, শার্ক বা যারা হচ্ছে সামুদ্রিক মাছ তাদের ক্ষেত্রে এরকম লেজ দেখা যায়। তাহলে এটা কি, এটা হচ্ছে হেটেরো সার্কাল লেজ। কোথায় দেখা যাবে, তরুণাস্থিময় মাছে। এরপর থাকে রুই মাছের মতো এরকম দুই পার্টি সমান, এটা কি হোমো সার্কাল, হোমো মানে সমান, তাহলে এটা হচ্ছে হোমো সার্কাল। কোথায় পাবো আমরা, রুই মাছ সহ সমস্ত মিঠা পানির মাছে পাবো। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে ডাইফি সার্কাল। এটা কোথায় থাকে, ডাইফি সার্কাল কোথায় থাকে বলতো, ডাইফি সার্কাল হচ্ছে মাংসল, মাংসল যেটা হচ্ছে, আচ্ছা এটা একটু দেখো, ডাইফি সার্কাল মাংসল মাছগুলোতে পাওয়া যায়। আচ্ছা তোমরা কি কমেন্ট করতেছো, দেখতে পাচ্ছ কিছু, কি কোশ্চেন করলাম একটু রিপ্লাই করো। কেউ কি নাই ক্লাসে? বললাম কি রুই মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা, একটু জানাবা না? আচ্ছা আছো বলছো, তাহলে বলো রুই মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা? আচ্ছা আমি কি ফার্স্ট পড়াচ্ছি, শেষ করতে হবে তোরে, 12টা যদি বেজে যায় তাইলে তো আসলে লেট হয়ে যায়। আচ্ছা আমি স্লোই পড়াচ্ছি, কিন্তু একটু বলো। আচ্ছা বলছে আইস পৃষ্ঠ পাখনা না রে, প্রতিরক্ষাকারী অঙ্গ পৃষ্ঠ পাখনা না। প্রতিরক্ষা কে করবে তুমি বলো তো, মানুষের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ কোনটা? সেটা কিন্তু তার স্কিন। তোমার যদি স্কিন না থাকতো তাহলে তুমি বুঝতা যে আসলে পরিবেশ তোমার জন্য কতটা বৈরী। একদম এখানে ঠাস ঠাস করে ইনফেকশন হয়ে যেত, সামান্য যে কেটে গেলে তাই আমরা কত রকম ইনসেপটিক মেথড ইউজ করি। তো ওরকমই আমাদের স্কিন যেমন পুরো বডিটাকে ঢেকে রাখতেছে, তো রুই মাছের ক্ষেত্রেও আইসটার বডিটাকে ঢেকে প্রোটেকশনের কাজ করে। তাহলে প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ হচ্ছে আইস, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে এটা কি বললাম, আইস। আচ্ছা আইস না, আমরা পড়ছিলাম লেজ। লেজটাই কোন টাইপের, রুই মাছের লেজ হচ্ছে দুইটা পার্টি সমান, এজন্য আমরা এটাকে হোমো সার্কাল টাইপের লেজ বলি। আর তরুণাস্থিময় মাছে বলি হেটেরো সার্কাল। আর হচ্ছে সার্কোপটেরিজিস যে উপপর্বটা আছে ওখানটাতে আমরা যেটা বলি সেটা হচ্ছে কিরাই টাইপের ডাইফি সার্কেল, অর্থাৎ মাংসল। এই যে লেজ এইখানটাতে পাখনা থাকার কথা শুধু, কিন্তু মাংস বা মাছও এইখানতে বিস্তৃত হয়, এটাকে ডাইফি সার্কেল বলে। এই 3টা জিনিস একটু দেখবা, এটা ফার্স্ট চ্যাপ্টারের পড়া। আচ্ছা এরপর আসো আইস। আইস প্রথমে কি বললাম, কোন টাইপের, সাইক্লয়েড টাইপের, এটা জানলা। এখন তোমাকে বলতে এরকম একটা কাপ আঁকাবা, ঠিক আছে। এরপর উপরের দিকটা কিন্তু এরকম কাপের মতো করে দিলে হবে না, উপরের দিকটা মনে করবা এরকম একটু ঢেউ ঢেউ করে দিব। তাইলে একটা কাপ দিলাম আর উপরে একটু মেঘের মতো করে ঢেউ ঢেউ দিলাম, ঠিক আছে। এরপর মাঝখানে একটা পয়েন্ট দিবা, ফোকাস, একটা ফোকাল বিন্দু দিবা, মাঝখানে একটা সেন্টার দিলা, ঠিক আছে, একটা সেন্টার দিলাম আমরা। এরপর যেটা করবা সেটা হচ্ছে এই সেন্টারটাকে ঘিরে আমরা অনেকগুলো দাগ দিব, অনেকগুলো দাগ দিব। মনে করো আমি প্রথমে 1টা 2টা 3টা 4টা 5টা দাগ দিলাম, ঠিক আছে, 5টা দাগ দিলাম, অনেক দাগ, তুমি যে কয়টা ইচ্ছা দিতে পারো। আচ্ছা দেওয়ার পর আরেকটা কাজ করবা, সেটা কি, সেটা হচ্ছে এই ছোট ছোট দাগের মাঝে একটু মোটা করে আরো কিছু দাগ দিবা। সাপোজ একটা দাগ একটু মোটা করে দিলা, আবার একটু দূরে যে আরেকটা দাগ মোটা করে দিলা, তাইলে এইটা হচ্ছে তোমার, আমি সার্কেল করে কিছু রেখা দিলাম। এরপর যেটা করবা সেটা হচ্ছে এই কেন্দ্র থেকে কিছু রেখা টেনে এভাবে প্রান্ত পর্যন্ত আগাই দিবা। যেখানে আমরা মেঘের মতো ঢেউ ঢেউ দিছিলাম না, ওই মেঘের সাথে কিছু ব্রিজ দিয়ে দিবা এভাবে করে আড়াআড়ি করে, ব্যাসার্ধ বরাবর বা রেডিয়াস বরাবর, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার মোটামুটি আঁকানোর ব্যাপার। আর এখান থেকে যদি পারো একটু এভাবে করে একটু পকেটের মতো আঁকাই দিবা, অর্থাৎ এই জিনিসটা যে বাকি জিনিস থেকে আলাদা এইটা দেখাবা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার আইস। তো এখানে আমরা বেসিক্যালি কি কি দেখতে পাচ্ছি, 3টা পার্ট এখানে দেখা যায়। একটা হচ্ছে দেখো পশ্চাৎ ক্ষেত্র, এই যে জিনিসটা আমি পকেটের মতো একটা জিনিসের মধ্যে দিলাম, এটাকে আমরা কি বলবো, পেছনের পার্ট বা পশ্চাৎ ক্ষেত্র। উপরটা কিন্তু অগ্রক্ষেত্র, তাহলে উপরে যেটা দেখতেছি পশ্চাতের পিছনে কি হয়, অগ্রক্ষেত্র, তাহলে এটা কি, এটা হচ্ছে অগ্রক্ষেত্র। আর দুই সাইডকে আমরা কি বলবো, পার্শ্বক্ষেত্র। তাইলে আমরা প্রথমত আইসকে 3 ভাগে ভাগ করতেছি, এটা দেখলাম পশ্চাৎ ক্ষেত্র, অগ্রক্ষেত্র, দুই সাইডে হচ্ছে পার্শ্বক্ষেত্র। আচ্ছা এখন আইসের পার্টগুলো আমাদের জানা লাগবে, যে কি কি পার্ট আছে বা কোনটা কি ইন্ডিকেট করে। আমি তো ছবি আঁকাইলাম, ছবিটা ডিসক্রাইব করতে হবে না। তা আমি যে তোমাকে ছোট ছোট রেখাগুলো দিতে বলছিলাম
বলছিলাম ওগুলোকে কি বলে, ওগুলোকে বলা হয় হচ্ছে সার্কুলি। সার্কুলি কেন বলা হয়, সার্কেল মানে বৃত্ত, তাহলে আমি বৃত্তাকারে আঁকাইছিলাম না, তো ওই সার্কেল শব্দ থেকে কি আসছে সার্কুলি, সার্কুলি মানে সার্কেল শেপ। তাহলে এই যে চিকন চিকন করে দিছিলাম সেগুলোকে সার্কুলি বলবো। এই সার্কুলির মধ্যে যেগুলো আমি গাঢ় করে দিতে বলছিলাম ওগুলোকে কি বলবো অ্যানুলি। অ্যানুলি শব্দটা কোথা থেকে আসছে, অ্যানুয়াল শব্দ থেকে আসছে। অ্যানুয়াল মানে কি বার্ষিক, তাইলে এখানটাতে অ্যানুলি দিয়ে কি বোঝাচ্ছে যে এই মোটা রেখাগুলো বছরে একটা করে তৈরি হয়, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানুলি। এখন তাহলে বলো তো অ্যানুলির গুরুত্ব কি, আমি বললাম যে অ্যানুলি বছরে একটা করে তৈরি হয়, তাইলে তুমি যে রুই মাছের আইসে যে কয়টা অ্যানুলি দেখতে পাবা ওই রুই মাছের বয়স ততদিন তুমি বুঝতে পারবে না, এটা কিন্তু অ্যানুলির গুরুত্ব, এটা তোমাদের আসে, ঠিক আছে। তাইলে আমরা দুইটা বৃত্তাকার রেখার কথা বলে ফেললাম, সার্কুলি এন্ড অ্যানুলি। এরপর যেটা আসবে সেটা হচ্ছে এই যে ব্যাসার্ধ বরাবর যেগুলো দিলাম, ব্যাসার্ধ মানে রেডিয়াস, তো রেডিয়াস বরাবর যেগুলো দিলাম সেগুলোকে কি বলবো, রেডি বলবো, ঠিক আছে। তাইলে মোটামুটি তিনটার কথা বলে ফেললাম, আর মাঝখানে যে সেন্টারটা দিছিলাম এটাকে কি বলবো, ফোকাস বা কেন্দ্রবিন্দু, তাইলে এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। তাইলে মোটামুটি এগুলোই দেখো এখানটাতে আছে। আমি একটু এই ছবিটা বড় করি, এই ছবিটা বড় করলে তুমি দেখতে পাবা অগ্রক্ষেত্রের কথা বলছে এখানটাতে, তারপরে এখানে পশ্চাৎ ক্ষেত্র বলছে, দুই পাশে হচ্ছে পার্শ্বক্ষেত্র। আর এরপর দেখো চিকন চিকন যে দাগগুলো কালো যেগুলো দেখাইছে এগুলোকে আমরা কি বলতেছি সার্কুলি, আর রেড মোটা করে যেগুলো দিছে এগুলো হচ্ছে অ্যানুলাস। প্রথম একদম ভেতরেরটা হচ্ছে অ্যানুলাস 1, তার বাইরেরটা 2, এভাবে তুমি যে কয়টা দেবো ভেতর থেকে বাইরে মার্কিং করবা, ঠিক আছে। তাহলে এখন বলো তো এই আঁশটা যে রুই মাছের তার বয়স কত, একটু কমেন্ট করো তো। এই আঁশটা যে রুই মাছ থেকে আমরা ছাড়িয়ে নিয়েছি, সাপোজ মনে করো এটা কোনো রুই মাছ থেকে নিয়েছি, তার বয়স কত হবে, ঠিক আছে। তাহলে এটা গেল, আর রেডি তো দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ফোকাস। এভাবে করে আইসের ছবিটা আঁকায় আমি যে কথাগুলো বললাম জাস্ট বইও পড়া লাগবে না, ওই কথাগুলো লিখলে তোমার মার্ক কাটার জায়গা থাকবে না। আর তুমি যখন একটা ফিগার ড্র করবে আমার মনে হয় না কোনো টিচার আর ওই থিওরি পড়ে দেখে, এত সময় কিন্তু টিচারের নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর একটু দেখতে পারো যে আমি নিচের যে এই জিনিসটা আঁকাইছিলাম এটাকে কি বলে বলতো, এটা হচ্ছে ডার্মাল লেয়ার। এটা হচ্ছে ডার্মাল লেয়ার, বা ডার্মাল জিনিসটা কি, ডার্মিস হচ্ছে আমাদের স্কিনের ভেতরের পার্ট। তো এই যে পার্টটা এটা হচ্ছে রুই মাছের স্কিনের ভেতরে ঢুকানো থাকে, তাইলে এটা আমরা কি বলবো পশ্চাৎ ক্ষেত্র, যেটা রুই মাছের ডার্মাল স্তরের মধ্যে ঢুকানো থাকে। দেখো এখানে লেখা আছে, এটা একটু দাগাই রাখো, যে আইসগুলো ত্বকের ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয় এবং ডার্মাল পকেটের মধ্যে বসানো থাকে, ঠিক আছে। এটা একটু দেখবা কোন পার্টটা থাকে, এই পার্টটা থাকে। এরপর দেখো এখানে আমি বললাম যে আইসটা কিরকম, অস্থির মতো গঠন, তাহলে অস্থি কি দিয়ে গঠিত হয়, ম্যাক্সিমাম ক্যালসিয়াম কার্বনেট বা চুন দিয়ে। তাইলে আমি কি বলবো গঠন উপাদান কি, এটা চুন। এবং তুমি স্কিন, আইস, চুল যেখানেই যাও না কেন মেইন একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কোলাজেন ফাইবার। তাইলে এখানে চুন এবং কোলাজেন ফাইবার থাকবে, মনে থাকবে, এটা হচ্ছে রাসায়নিক গঠন। আচ্ছা এরপর আসো, এখানে দেখো আমি যেগুলো বলছি সেগুলোই বর্ণনা করা হয়েছে। ফোকাস কোনটা, ফোকাসকে নিউক্লিয়াসও বলা হয় যেহেতু কেন্দ্রবিন্দু। তারপরে বলছে সার্কুলির কথা, তারপরে দেখো বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানুলির কথা বলছে। এবং এই বার্ষিক বৃদ্ধি রেখা কি করে, মাছের বয়স এবং বৃদ্ধি হার নির্ণয় করা যায় এর মাধ্যমে। বয়স তো বুঝলা, বৃদ্ধি হার কি করে হয়, যদি দেখো একটা মাছের বয়স 1 বছর, তার ওজন হচ্ছে 1 কেজি, আর একটা দেখো 2 বছর, তার ওজন 1 কেজি, বৃদ্ধি কার বেশি, যার বয়স কম তার বেশি, এটা ইন্ডিকেট করা যায়। আচ্ছা এরপর দেখবা যে আইসের বৃদ্ধি কখন বেশি ঘটে, এটা কিন্তু একটা ম্যাথ কোশ্চেন। আইসের বৃদ্ধি কখন বেশি হয়, তো পরিবেশে খাবার যখন বেশি থাকবে তখন আইসের বৃদ্ধি বেশি হবে। বলো তো কোন সময় খাবার বেশি থাকে, সাধারণত গ্রীষ্মকালে খাবার বেশি থাকে, এবং তার থেকে সুইটেবল একটা কাল আছে আমাদের দেশে, আমরা সব থেকে বেশি কোন ঋতুকে পছন্দ করি, বসন্ত। তাহলে বসন্ত এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি সব থেকে বেশি ঘটে, ঠিক আছে। আচ্ছা এরপরে যে 3টা ক্ষেত্রের কথা বলছে, এই 3টা ক্ষেত্র আমরা দেখলাম। আচ্ছা এই যে এই 3টা দেখলাম। আচ্ছা এখানে একটু জিনিস একটু ভুল হয়েছে, সরি রে। এখানটাতে বলছে যে আমি বললাম যে এই পার্টটা হচ্ছে ডার্মিস পকেটের মধ্যে আটকানো থাকে, সরি না ওইটা না, এটা হচ্ছে তোমার পশ্চাৎ ক্ষেত্র, আর এটা হচ্ছে অগ্রক্ষেত্র। তো সাধারণত এই অগ্রক্ষেত্র পার্টটা ডার্মিস পকেটে আটকানো থাকে, যেটা এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করা থাকবে, আর এটা বাইরে থাকে। একটু ভুল হয়েছে এই পার্টটা, ঠিক আছে। এই যে এখানে দেখো লেখা আছে অগ্রক্ষেত্র তন্তুময় যোজকিশু নির্মিত সম্মুখ ভাগ, যা ডার্মিসের পকেটে আটকানো থাকে। অর্থাৎ আমরা এটা হিসাব করি বডির ভেতরের থেকে বাইরের দিকে, ভেতরটা অগ্র, দেন মিডিল, তারপর হচ্ছে পশ্চাৎ, এভাবে করে, ঠিক আছে। এরপর আসো বাকিগুলো আমি সব বলে ফেলছি। তাহলে একটু কেমিক্যালি বলবা যে এটা কি রকম হয়, কোথায় থাকে, কাজ কি, প্রতিরক্ষাকারী অঙ্গ, এবং গঠনটা দেখাই দিবা, একটু লিখে দিবা, ছবি তো অবশ্যই আঁকবা। এরপর আসো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, এইটা খুবই ইম্পর্টেন্ট। রক্ত সংবহন তন্ত্র অনেকবার আসছে। তো প্রথমে দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র 2 টাইপের হয় বেসিক্যালি প্রাণীদের দেহে, একটা হচ্ছে একচক্রী বা একবর্তনী, আর একটা হচ্ছে দ্বিচক্রী বা দ্বিবর্তনী। তো এই জিনিসটা কি, দেখো তুমি যদি মানুষের হার্টের কথা চিন্তা করো, মানুষের হার্টে কয়টা চেম্বার, মানুষের হার্ট হচ্ছে, আমি যদি এভাবে আঁকাই, মানুষের হার্টে 4টা চেম্বার। কয়টা চেম্বার, 4টা।
এই একটা, দুইটা অ্যাট্রিয়াম উপরে আর নিচে দুইটা হচ্ছে ভেন্ট্রিকল। তো 4টা চেম্বার আমরা জানি কি বাম পাশ দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যায় আর ডান পাশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। কখনো কিন্তু বাম পাশের রক্ত ডানের সাথে মিশবে না, ডানটা বামের সাথে মিশবে না সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে। তাহলে এই যে ব্যাপারটা, দুইটা সার্কিট বা দুই পাশ দিয়ে রক্ত সেপারেট হয়ে আলাদাভাবে প্রবাহিত হচ্ছে, বা দুইটা চক্রে ঘুরতেছে, এই পাশে একটা চক্র, ওই পাশে একটা চক্র, এই টাইপের রক্ত সংবহন তন্ত্রকে আমরা কি বলি? দ্বিচক্রী রক্ত সংবহন তন্ত্র। কিন্তু তুমি যদি রুই মাছের ক্ষেত্রে দেখো, ওদের হৃৎপিণ্ড এরকম দুইটা সেক্টর নাই। রুই মাছের হৃৎপিণ্ড একটু পরেই দেখবা, এই যে দেখো এখানটাতে এইটাই হচ্ছে হৃৎপিণ্ড, বা সরলভাবে যদি দেখো এইটা। এখন এখানে তো দুইটা চেম্বার আলাদা করা নাই, রক্ত এই পথ দিয়ে ঢুকলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যা বলো না কেন সব মিক্সড আপ হয়ে যাবে। অর্থাৎ আলাদা করে দুইটা সেক্টর নাই যেখানে অক্সিজেন যুক্ত রক্ত আলাদা থাকবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আলাদা থাকবে। এজন্য এটা যেহেতু একটা চক্রের মাধ্যমে সংবহিত হয়, এটাকে একচক্রী রক্ত সংবহন তন্ত্র বলা হয়। তাহলে প্রথম কথা হচ্ছে যে, প্রথম যে কোশ্চেনটা আসে যে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র একচক্রী, ব্যাখ্যা করো, এটা আসতে পারে। আচ্ছা, তাহলে এটা একটু জানবা যে এক বর্তনী বা এক চক্রী রক্ত সংবহন তন্ত্র কাকে বলে। সংজ্ঞা দেখো, বলছে যে সংবহনে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একটি চক্রে আবর্তিত হয়। তাহলে হয় কার্বন ডাইঅক্সাইড নাহলে অক্সিজেন যুক্ত, যে কোনো একটা, বাট শর্ত হচ্ছে অবশ্যই একটা চক্রে আবর্তিত হবে। এটা হচ্ছে এক চক্রী রক্ত সংবহন তন্ত্র। এক্সাম্পল কি? মাছের ক্ষেত্রে দেখা যায়। আর দ্বিচক্রী কি? যে সংবহনে হৃৎপিণ্ডের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ দুইটি পৃথক চক্রে আবর্তিত হবে, দুইটা রক্ত দুইটা পৃথক চক্রে আবর্তিত হবে, সেটা হচ্ছে দ্বিচক্রী রক্ত সংবহন তন্ত্র। এক্সাম্পল কি? সব থেকে ভালো এক্সাম্পল মানুষের হৃৎপিণ্ড। ঠিক আছে, এই দুটো দেখলাম। এরপর আসো আরেকটা কোশ্চেন এখানে আসে, একটু পরেই তোমরা দেখবা যে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়, কখনোই অক্সিজেনেটেড রক্ত হার্টের মধ্য দিয়ে যাবে না। এজন্য রুই মাছের হৃদয়কে বলা হয় দূষিত হৃদয়। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দূষিত না, এজন্য রুই মাছের হৃদয়কে কি বলা হয়? দূষিত হৃদয়। তাইলে এইটা একটু লিখে রাখো, আমি জানি না আছে কিনা। দূষিত হৃদয় কেন বলা হয়? কারণ রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। একটু পরে সেটা প্রুফ আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা, এরপর বলছে রক্ত সংবহন তন্ত্রের উপাদান। তো বলো তো মানুষের ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্রের উপাদান কি কি? প্রথমে একটা হার্ট থাকবে, তাহলে কি বলবো? একটা হার্টের মধ্যে কি যাচ্ছে? রক্ত যাচ্ছে। এবার বডিতে সাপ্লাই কে দেবে? বডিতে সাপ্লাই দেবে রক্তনালী। তাহলে তিনটা পার্ট, একটা হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যায় রক্ত, এবং পেরিফেরিতে যায় রক্তনালী দিয়ে। তাইলে এই তিনটা পার্ট। এখন এই তিনটা আমাদের একটু জানতে হবে। প্রথমে আসছে রক্ত, তো এখান থেকে সিকিউ আসে না, তো জানতে হবে রক্ত কি দিয়ে গঠিত। প্রথমত রক্ত রস থাকে, রক্ত কণিকা থাকে, সবাই জানো। তাহলে রক্ত রস সম্পর্কে ডিটেলসে জানার দরকার নেই, রক্ত কণিকাটা একটু দেখবা। সাধারণত মানুষের ক্ষেত্রে কি কয় টাইপের রক্ত কণিকা থাকে? 3 টাইপের, ডাব্লিউবিসি, আরবিসি এন্ড প্লেটলেট। কিন্তু এইখানটাতে দেখো শুধুমাত্র আরবিসি আছে আর ডাব্লিউবিসি আছে, কিন্তু কোনো রকম প্লেটলেট নাই। তাহলে এটা একটু মার্ক করে রাখো যে প্লেটলেট কিন্তু নাই, প্লেটলেট রুই মাছের ক্ষেত্রে অনুপস্থিত, এটা একটু মার্ক করে রাখো। ঠিক আছে, তাহলে মোটামুটি এইটুকুই। এবং একটা জিনিস জানবা, রুই মাছ বা যে কোনো মাছের ক্ষেত্রে লাল রঙের রক্ত বেরোয় না মাছ কাটলে, তাহলে মনে রাখবা এর রক্ত কিন্তু হিমোগ্লোবিন সমৃদ্ধ এবং লাল বর্ণের। ওকে ওকে, এরপর আসো হৃৎপিণ্ড, খুবই ইম্পর্টেন্ট, এখানটাতে স্টার মার্ক দাও। হৃৎপিণ্ডের সার্কুলেশন পড়বা, ছবি আঁকায় প্র্যাকটিস করবা, গঠন পড়বা। ঠিক আছে, তাইলে আসো হৃৎপিণ্ড। তো সাধারণত আমরা মাছের ক্ষেত্রে জানি কি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয় বলতো মাছের হৃৎপিণ্ড? আমরা ফার্স্ট চ্যাপ্টারে তোমার জীবন ভাইয়া পড়াই দিছে, সাধারণত 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। তাইলে 2 প্রকোষ্ঠ, মেইন প্রকোষ্ঠ কি হার্টের? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, অলিন্দ এবং নিলয়। তাহলে এখানেও একই, এখানটাতে রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হবে, একটা থাকবে অলিন্দ আর একটা থাকবে হচ্ছে দেখো ভেন্ট্রিকল বা নিলয়। তাহলে একটা অলিন্দ বা অ্যাট্রিয়াম আর অন্যটা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। আর বাকিগুলো তুমি জানো যে হৃৎপিণ্ডের যে আবরণ সেটাকে কি বলে? পেরিকার্ডিয়াম। এটা কিন্তু এপিকার্ডিয়াম না, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম কোনটা? হৃৎপিণ্ডের 3টা লেয়ার, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তো ওই 3টা লেয়ারের একটা হচ্ছে এপিকার্ডিয়াম, আর বাইরের যে আবরণী ওইটা কিন্তু হচ্ছে পেরিকার্ডিয়াম। এই দুইটা গুলাবা না। ঠিক আছে, তাহলে আবরণ দেখলাম, প্রকোষ্ঠ দেখলাম। এরপর দেখো আমরা যখন ছবি আঁকবো, এখানে দেখবা 4টা চেম্বারের মতো আঁকাচ্ছে, তাহলে 2টা বলতেছি, আঁকাবো 4টা। এর কারণ কি? তো এখানটাতে দেখো ভেইন, আমরা হৃৎপিণ্ডে যে জিনিসগুলো উন্মুক্ত হয়, শিরা এবং ধমনীর পার্থক্য কি বলতো? কোনো জিনিস যদি হৃৎপিণ্ড থেকে তৈরি হয়, শিরার মতো কোনো জিনিস বা যে কোনো ভেসেল, সেটাকে আমরা বলি ধমনী। তাহলে শর্ত কিন্তু অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ক্যারি না। যেটা হার্ট থেকে তৈরি হবে সেটা ধমনী, আর যেটা হার্টে যে উন্মুক্ত হবে সেটা হচ্ছে শিরা। তাইলে এখানে যেটা হচ্ছে উন্মুক্ত হচ্ছে হার্টে, এটা হচ্ছে হার্টের শুরু, অ্যাট্রিয়াম। তাহলে যেটা যে উন্মুক্ত হচ্ছে এটাকে আমরা কি বলবো? ভেইন বা শিরা। তো এই জন্য, আর সাইনাস বলে একটা শব্দ আছে, সাইনাস শব্দের অর্থ হচ্ছে
ফুলা ফাঁপা জায়গা, সাইনাস মানে ফুলা ফাঁপা জায়গা। তাহলে সাইনাস ভেনোসাস নামে অ্যাট্রিয়ামের আগে একটা ফাঁপা জায়গা আছে, যেটা আসলে কি, সেটা হচ্ছে ভেইনের একটা ডাইলেটেশন বা ফাঁপা জায়গা। তাহলে এটা হচ্ছে একটা পার্ট, 4টা যা আঁকাচ্ছি তার একটা পার্ট। এইটা আরেকটা আছে দেখো, হার্ট থেকে যেটা বের হয়ে যাবে সেটা হচ্ছে ধমনী। ধমনীতে ইংরেজিতে ধমনীকে কি বলে, আর্টারি বলে। তাহলে যেটা বের হয়ে যাবে এটাকে আর্টারি। তো এটা আবার বাল্ব, ফুলে বাল্বের মতো দেখতে হয়, দেখো একদম বাল্ব শেপের, বাল্বের মতো দেখতে হয়, এই জন্য এটাকে কি বলে, বাল্বাস আর্টেরিওসাস। তো এই দুইটা অ্যাক্সেসরি চেম্বার। তাহলে আমরা হৃৎপিণ্ডের মোটামুটি গঠন বলে ফেলছি। এখন দেখো প্রকোষ্ঠের বর্ণনা আছে, তার আগে আমরা একটু ছবিটা দেখবো। ছবিটা কিভাবে আঁকাবা, আমার মনে হয় এই ছবিটা আঁকানো বেস্ট। আর যদি কারো হাত মন করো চলেই না, আঁকতেই পারো না, সেইভাবে করে আঁকাই দিও। জাস্ট এরকম 2-3টা চেম্বার দিয়ে এভাবে করে আঁকাই দিলেও হবে, বাট যারা ভালো পারো তারা এইভাবে করে আঁকাবা। তো ছবিটা আশা করে আঁকতে পারবা। এখানে যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে যে প্রথম 2টা এভাবে পরপর দিবা। প্রথম 2টা কিভাবে দিবা, এভাবে একটা দিবা, এর পরপরই আরেকটা দিবা, দেওয়ার পর এখানে একটা বেন্ট দিবা, এভাবে করে বাঁকায়ে তৃতীয়টা দিবা, চতুর্থটা এভাবে দিবা। ঠিক আছে, বেন্টটা মেনটেন করবা। আর যেটা মেনটেন করবা সেটা হচ্ছে এই যে ভেন্ট্রিকলের স্তরটা, এটা দেখো অনেক পুরো করে দিছে, এই জিনিসটা অবশ্যই মেনটেন করবা। তাহলে মোটামুটি ছবিটা এভাবে করে আঁকাই দিবা। কোনটা কি বলতে পারবা, প্রথমে কি সাইনাস ভেনোসাস যেটা ভেইনের ডাইলেটেশন, তারপর হচ্ছে অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে থার্ড প্রকোষ্ঠ হচ্ছে ভেন্ট্রিকল, তারপরে বাল্বাস আর্টেরিওসাস। এটা হচ্ছে 4টা পার্ট। এরপর দেখো, এরপর প্রত্যেকটা প্রকোষ্ঠ, 2টা প্রকোষ্ঠ কাছাকাছি আসছে, প্রত্যেকটা প্রকোষ্ঠ যখন জোড়া লাগছে, এইখানে একটা কপাটিকা আছে। বা এই ছবিতে যদি বলি, দেখো আচ্ছা, তো আচ্ছা এখানে যদি বলি দেখো, তাইলে এই একটা চেম্বার, চেম্বার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো দেখো 1 আর 2 এর মধ্যে একটা কপাটিকা আছে, এখানে 2 এবং 3 এর মধ্যে এখানে একটা কপাটিকা আছে, 3, 4 এর মধ্যে এখানে একটা আছে। তাহলে আমি 3টা কপাটিকা পাইলাম। 3টা কপাটিকার নাম জানতে হবে। কপাটিকা মানে ভালভ। তো প্রথমটা সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝে, তাহলে এটাকে আমি কি বলবো, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। তাহলে প্রথমটার নাম কি, সাইনো অ্যাট্রিয়াল। সাইনাস ভেনোসাস থেকে সাইনো আসছে আর অ্যাট্রিয়াম থেকে আসছে অ্যাট্রিয়াল, তাহলে প্রথমটা সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। দ্বিতীয়টা যদি বলি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলের মধ্যে আছে, তাহলে এটাকে কি বলবো, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে দ্বিতীয়টা কি, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ঠিক আছে, আর তৃতীয়টা কি হবে, তাইলে ভেন্ট্রিকুলার বালবাস আর্টেরিওসাস এর মধ্যে আছে, তাইলে ভেন্ট্রিকুলো বালবার কপাটিকা। থার্ডটা হচ্ছে তাইলে ভেন্ট্রিকুলো বালবার, ভেন্ট্রিকুলো বালবার কপাটিকা। ঠিক আছে, তাইলে 3টা চেম্বার আর কপাটিকাগুলোর নাম লিখবা, সাথে করে এভাবে করে তুমি জিনিসটা একটু আঁকাই দিবা, মোটামুটি নাম্বার চলে আসে। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই প্রকোষ্ঠের একটু বর্ণনা জানতে হবে, কোনটা কিরকম দেখতে হয়, কোনটার মাসেল লেয়ারগুলো কেমন হয়, সেটা আসলে আমরা একটু দেখি। আচ্ছা, তো প্রথমে দেখো সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাসের শর্ত কি, এটা হচ্ছে একটা পাতলা প্রাচীর বিশিষ্ট হবে। তাহলে প্রথম যেটা জানবা যে এর প্রাচীরটা হচ্ছে পাতলা হবে। এটা কি, এটা কিন্তু মেইন প্রকোষ্ঠ না, তাহলে এটাকে আমি কি বলবো, উপপ্রকোষ্ঠ। ঠিক একইভাবে বালবাস আর্টেরিওসাসও একটা উপপ্রকোষ্ঠ। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে হৃৎপিণ্ডের অঙ্কীয় দিক, সামনের দিকটা অঙ্কীয় দিক, পিছনটা হচ্ছে পৃষ্ঠীয় দিক। তাহলে এটা হচ্ছে হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। এই 3টা কথা লিখতে পারলেও আর মনে হয় না কিছু লেখা লাগবে। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা আমি তোমাকে বলছি যে ভেনোসাস এটা কিসের পার্ট, ভেইনের পার্ট, অর্থাৎ এটা হচ্ছে প্রকৃতপক্ষে শিরাতন্ত্রের অংশ। ঠিক আছে, এবং কেন আমরা এটাকে হৃদযন্ত্রের অংশ বলছি না, এর কারণ হচ্ছে এর প্রাচীরের টিস্যু হৃৎপেশি দিয়ে গঠিত নয়। ঠিক আছে, বুঝছো তাইলে আমার কথা। আচ্ছা, এরপর দেখো এইটা কিভাবে সৃষ্টি হয়, এটা একটু ইম্পর্টেন্ট, যে এই যে সাইনাস ভেনোসাস বলতেছি এটা কোথা থেকে তৈরি হয়। তো এটা হচ্ছে দেহের দুপাশ থেকে, বডির 2 পাশ থেকে, মনে কর পার্শ্বীয় দিক থেকে 2টা শিরা আসতেছে, যাদের নাম কি, ডাক্টাস কুভেরি। এই 2টা শিরা একসাথে মিলিত হয়ে সাইনাস ভেনোসাসটা গঠন করে। তাহলে 2টা মিলিত হয়ে অবশ্যই 2টার থেকে মোটা হবে, এই জন্য মোটা হচ্ছে, ডাইলেটেড হচ্ছে বলে আমরা এটাকে ভেনোসাস বলছি। ঠিক আছে, এটা একটু দেখলাম। এবং এই 2টার মাঝখানে যে অ্যাট্রিয়াম আর তোমার সাইনাস ভেনোসাস যে কপাটিকা থাকতেছে তার নাম সাইনো অ্যাট্রিয়াল। ওকে, এইটুকু। তাহলে প্রথম যে কথা বললাম এটা হৃদযন্ত্রের পার্ট না, কেন, কারণ এটা হচ্ছে শিরাতন্ত্রের পার্ট এবং এটা হৃৎপেশি দিয়ে গঠিত না। এর প্রাচীরটা হচ্ছে পাতলা হবে, এটা একটা উপপ্রকোষ্ঠ এবং কোথায় থাকবে, হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে। পারবা? আচ্ছা, এরপর আসো, আর কাজ কি, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড কালেক্ট করে হৃৎপিণ্ডের দিকে চালনা করে। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম হচ্ছে এটা অবশ্যই হৃদযন্ত্রের একটা পার্ট, এটার আকৃতি কিরকম, ত্রিকোণাকার। কি দিয়ে গঠিত, পেশি দিয়ে, পেশিময় আর পাতলা প্রাচীর বিশিষ্ট। এটা হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট। সব থেকে পুরো কোনটা, ভেন্ট্রিকল। আর তাইলে ত্রিকোণাকার, পেশিময়, বাট পেশিটা অত বেশি পুরো না, পাতলা প্রাচীর বিশিষ্ট, এটা দেখলাম।
আচ্ছা, এটা কার কার সাথে কানেক্টেড, কার কার মাঝখানে অবস্থিত, সাইনাস ভেনাসাস আর ভেন্ট্রিকলের মাঝখানে বলবা। আর দুই পাশে দুইটা কপাটিক আছে, কপাটিকের দুইটার নাম বলবা। কাজকে ব্লাড সাইনাস ভেনাসাস থেকে ভেন্ট্রিকলে ক্যারি করা। ওকে, এইটুকু হচ্ছে এর কাজ। এরপর ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল দেখো সর্বশেষ প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠের একটা অ্যাট্রিয়াম পরেরটা ভেন্ট্রিকল হলে এটা সর্বশেষ হয়। এবং একটা জিনিস দেখো, এই প্রকোষ্ঠটির প্রাচীর পুরু এবং মাংসল। তাইলে এই যে আমি ছবিতে বললাম এটা একটু মাংসল করে একটু পুরু করে দিও, এর কারণ কি, এই যে এর প্রাচীর হচ্ছে পুরু এবং মাংসল, সব থেকে পুরু হয়। ঠিক আছে, এটা দেখবা। কানেকশন কি, সামনের দিকে বালবাস আর্টেরিওসাস, পিছনে অ্যাট্রিয়াম, দুটো কপাটিকার নাম লিখবা। কাজ কি, ব্লাডটা কি করা, পিছনের অ্যাট্রিয়াম থেকে নিবে, নিয়ে বালবাস আর্টেরিওসাস দিয়ে ফুলকার দিকে ক্যারি করবে। এটা একটু দেখবা। আচ্ছা, এরপর আসো বালবাস আর্টেরিওসাস। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে বলছে রুই মাছের হৃৎপিণ্ডে কোনো কোনাস আর্টেরিওসাস নেই, তার পরিবর্তে বালবাস আর্টেরিওসাস আছে। কোনাস আর্টেরিওসাস তখনই বলতাম যদি এটা চিপা হইতো, বেশি চিপা হইতো, তখন সেটাকে কোনাস আর্টেরিওসাস বলতাম। যেটা একটু ডাইলেটেড ফেপে বা ফুলে আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি বালবাস আর্টেরিওসাস। এটা একটু দেখবা। আর এটা আরেকটা কথা বলছে, এটা হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। ঠিক আছে, এটার কাজ কি তাহলে, এটার কাজ হচ্ছে অ্যাওটার মতো, অর্থাৎ এটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওটায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে, কাইন্ড অফ অ্যাওটার কানেক্টিং লিঙ্ক, বা এটাকে তুমি অ্যাওটা বলতে পারো। এরপর আসো হৃৎপিণ্ডের কপাটিকা তিনটার কথা বলে ফেললাম, কোথায় কোনটা থাকে সেটাও বলে ফেললাম। আর কপাটিকার কাজ কি, তোমাকে যদি বলি কপাটিকার কি কাজ, কপাটিকা দরজার মতো কাজ করে। কপাটিকা দরজার মতো কাজ করে ব্লাডের একমুখী ফ্লো বা একমুখী প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে। ব্লাড এইভাবে যদি কপাটিকা হয় এভাবে করে বের হয়ে যেতে পারবে, কিন্তু কখনো ব্যাক ফ্লো হইতে পারবে না, খুলে যাবে, এইভাবে করে উল্টা দিকে আসতে পারবে না। এটা একটু দেখবা। আচ্ছা, এরপর অনেকবার আসছে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন কিভাবে কি করে হচ্ছে, এটা একটু দেখতে হবে। তো প্রথম কথা হচ্ছে, আচ্ছা শুধু যে রক্ত সংবহন এভাবে আসে এটা না, রক্ত পুরো বডিতে সার্কুলেশনটা আসে, অর্থাৎ কিভাবে ফুলকা যাচ্ছে, ফুলকা থেকে বডিতে যাচ্ছে, বডি থেকে হার্টে আসতেছে, এই কম্বিনেশনটা আসে। তো এখান থেকে একটু জানতে হবে যে রক্ত সংবহন প্রথমে আমি কি বললাম, প্রথমে বলছি যে এটা এক চক্রী, এটা তুমি জেনে ফেলছো। আরেকটা বলছিলাম কি, এটাকে দূষিত হৃদয় বলছিলাম, কেন কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে বলে। তো সাধারণত কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে কারা, শিরারা না, এই জন্য এটাকে আরেকটা নামে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। ঠিক আছে, ওই একই কারণে বলা হয়। ওকে, এরপর আসো এখানে আরেকটা কথা বলছে যে কমন কথা, হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয়, সিস্টল, আর প্রসারণকে ডায়াস্টল বলা হয়। এখানে গুরুত্বপূর্ণ কোনো কথা লেখে নাই, কোন টাইপের রক্ত সংবহন তন্ত্র, কি টাইপের রক্ত প্রবাহিত হয়, তারপর হচ্ছে কিভাবে যাবে বলতো, ব্লাডটা কিভাবে যাবে, তাহলে দুই পাশে ডাকটা স্কুভেরি দিয়ে ভেনোসাসে আসবে, সেখান থেকে অ্যাট্রিয়ামে, দেন ভেন্ট্রিকলে, বালবাস আর্টেরিওসাস দিয়ে ভেন্ট্রাল অ্যাওর্টা দিয়ে কোথায় যাবে, ফুলকাতে যাবে। তো এটাই এখানে লিখছে। তো রক্ত কখন ইজেক্টেড হয় বা বের হয়ে যায়, যখন সিস্টল হয়, আর ডায়াস্টলের সময় ওইটা রক্ত দিয়ে পরিপূর্ণ হয়, এই কথাই লিখছে। এখান থেকে অতটা ইম্পর্টেন্ট না, তুমি এটা একটু দেখতে পারো। সাইনাস ভেনোসাসে আসলো, দেন অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টেরিওসাস দিয়ে ফুলকায় যাচ্ছে। ফুলকা থেকে কই যাবে, ফুলকা থেকে কিন্তু অক্সিজেনেটেড হবে, হয়ে বডিতে যাবে, বডিতে ইউটিলাইজেশনের পর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার কুভেরি দিয়ে ভেনোসাসে আসবে। এটা হচ্ছে ব্যাপার, এটা আমরা পরে দেখবো। এরপর হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ডের পার্থক্য বলছে, একটু দেখবা, দেখতে পারো। এটা রিটেনে কখনোই আসবে না, আর তোমার যদি বেসিক নলেজ থাকে মানুষের হার্ট সম্পর্কে আর রুই মাছের হার্ট সম্পর্কে, না পড়লে চলে। এরপর রক্তনালী, রক্তনালী কয় টাইপের হয়, রক্তনালী 3 টাইপের হয়। একটা হচ্ছে যেটা হার্ট থেকে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ধমনী, যেটা হার্টে যে শেষ হচ্ছে সেটা হচ্ছে শিরা। আর এই শিরা এবং ধমনী একদম পেরিফেরাল রিজনে, শিরা থেকে ধমনী, দেখো এটা মনে করো হার্ট, এটা হচ্ছে হার্ট। তো এখান থেকে যেটা তৈরি হলো সেটা কি ধমনী বলতেছি আমি, সেটা হচ্ছে ধমনী। আচ্ছা, এবং যেটা হার্টে যে শেষ হইলো সেটাকে আমি কি বলতেছি, শিরা। এখন তোমরা জানো ব্লাড ভেসেল কিন্তু এরকম ছিঁড়াঘুড়া অবস্থায় থাকতে পারে না, অবশ্যই এই দুইজনের সংযোগ লাগবে, এই দুইজনের সংযোগ লাগবে। তো এটা হচ্ছে শিরা, এটা হচ্ছে ধমনী। হুট করে ধমনী তো শিরাতে পরিণত হতে পারে না, তো একটা রিজন আছে, একদম পেরিফেরাল রিজনে হঠাৎ করে এটা অনেক ছোট 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 জালিকায় বিভক্ত হয়। তো এই পেরিফেরাল এই জালিকাকে কি বলা হয়, এটাকে বলা হয় কৈশিক জালিকা। তাইলে এই 3টা পার্ট নিয়ে আমাদের রক্তনালী গঠিত। এখন তুমি বলো তো যে কৈশিক জালিকা বা কৈশিক নালী কোথা থেকে শুরু হয় এবং কোথায় শেষ হয় বলো তো, এটা কিন্তু আমাদের ব্লাড চ্যাপ্টারে আছে, তাহলে একটু বলো। আর এই 3টা পার্ট তুমি তাহলে দেখতে পেয়েছো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আরেকটা কথা এখানটাতে বলছে যে রেটিয়া মিরাবিলি এবং অনুপস্থ অ্যানাস্টোমোসিস নামে কিছু বিশেষ ধরনের রক্তনালী এখানে দেখা যায়। তাহলে রেটিয়া মিরাবিলি কোনটা তোমরা দেখেছো, রুই মাছের যে পটকা বা বায়ুথলিটা থাকে ওর নিচে কিছু ব্লাড ভেসেল থাকে।
তো ওটাকে বলি আমরা রেটিনা মিরাবিলি। এটা কিন্তু স্পেসিফিক, এটাতে ধমনী, শিরা, কোষিক জালিকা কোনটার সাথে মিল নেই, এই জন্য আলাদা করে বলছি। আর একটা হচ্ছে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস জিনিসটা কি, এই মনে করো ধমনী শিরা হুট করে কৌশিক জালিকাতে পরিণত হওয়ার আগেই শিরা এবং ধমনীর মধ্যে একটা সংযোগ তৈরি হলো। অ্যানাস্টোমোসিস মানে সংযোগ বা মিলন। তাহলে এটাই হচ্ছে আমার অ্যানাস্টোমোসিস। তাহলে এই দুইটা টাইপ একটু দেখবা, জাস্ট এমসিকিউর জন্য, নামগুলো মনে রাখার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র, এটা একটু দেখবা। তো রুই মাছের ধমনীতন্ত্রের কথা যদি বলি, তাহলে দুইটা মেইন ধমনী দেখা যায় যেটা ফুলকার সাথে কানেকশন তৈরি করে। ফুলকা মাঝখানে কি থাকবে, ফুলকা, ফুলকা। তো আমরা জানি অ্যাফারেন্ট আর ইফারেন্ট নামে দুটো শব্দ আছে। একটা হচ্ছে অ্যাফারেন্ট, এ দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে ইফারেন্ট, ই দিয়ে শুরু হয়। বলতো এ লেটারটা আগে না ইটা আগে? অবশ্যই এ আগে। তাহলে শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে এ, অর্থাৎ যে ভেসেলটা বা যে নালীটা ফুলকাতে প্রবেশ করবে, শুরুতে প্রবেশ করে, সেটা হচ্ছে অ্যাফারেন্ট নালী, অ্যাফরেন্ট বা অ্যাফারেন্ট নালী। আর যেটা বের হয়ে যাবে সেটা হচ্ছে ইফারেন্ট নালী। তাহলে এই দুইটা হচ্ছে মেইন ধমনী। তাহলে দেখো অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী কেন বলতেছি, অন্তর মানে ভেতরে প্রবেশ করাচ্ছে, আর যেটা বহির্বাহী বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইফারেন্ট। আরেকটা আছে পৃষ্ঠীয় মহাধমনী। পৃষ্ঠীয় মহাধমনী জিনিসটা কি, পিঠের দিকে, রুই মাছের পিঠের দিকে মোটা একটা আরেকটা ধমনী থাকে যেটা বডিতে ব্লাড সার্কুলেশনের জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী। তাহলে এই তিনটা দিয়ে আমাদের ধমনীতন্ত্র গঠিত। ঠিক আছে, এটা একটু দেখবা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে অন্তর্বাহী, দেন হচ্ছে বহির্বাহী, আর ওগুলার ডিটেলস বর্ণনা আছে। এখান থেকে কোশ্চেনটা আসে, এখান থেকে তোমার ফ্লো চার্ট, তারপরে এখান থেকে তোমার এই চিত্র সবগুলা জানতে হবে, এই চিত্র তোমাদেরকে আঁকানো শেখাইতে হবে। ঠিক আছে, এখন দেখো অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ধমনী কয়টা আছে, কিভাবে আছে। তো সাধারণত ফুলকা কয় জোড়া থাকে বলতো? ফুলকা কিন্তু 5 জোড়া থাকে, সরি 5 জোড়া না 4 জোড়া থাকে। আর ফুলকা ছিদ্র কয় জোড়া থাকে? 4 জোড়া। আবার ভুল বলছি, ফুলকা থাকে হচ্ছে 4 জোড়া, ফুলকা ছিদ্র থাকে 5 জোড়া। এখন তুমি বলতে পারো যে ছিদ্রকণা একটা বেশি থাকতেছে। এখানে ফিফথ যে ছিদ্রটা থাকে ওইখানে হচ্ছে ফুলকা বা আসল ফুলকা না থাকে, নকল ফুলকা থাকে বা সিডোব্রাঙ্ক থাকে, এজন্য ফুলকা একটা কমে যায়। তো ফুলকা যে কয়টা থাকবে, অন্তর্বাহী বহির্বাহী ধমনীয় সেই কয়টা করে থাকবে, দুই সাইডে হচ্ছে 4টা 4টা, তাহলে 4 জোড়া থাকবে। তাহলে প্রথম যে কথা, অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ধমনী কয়টা থাকবে? 4 জোড়া থাকবে। এবং এটা কি করতেছে, আমরা যদি একটু ছবির কথা চিন্তা করি, আচ্ছা জায়গায় তো না এখানটাতে, আমি একটু পাশে একটা জিনিস একটু লিখি, দেখো এটা একটু তুমি চিন্তা করো। এটা মনে করো রুই মাছের হার্ট, আর এটা হচ্ছে ফুলকা। ঠিক আছে, এটা হচ্ছে ফুলকা আর ওটা হচ্ছে হার্ট। হার্ট থেকে রক্ত বের হয়ে যাবে কি দিয়ে? ধমনী দিয়ে। তাহলে মনে করো এই ধমনী দিয়ে ফুলকাতে আসলো, তাহলে এটাকে আমি কি বলতেছি, হার্টের জন্য সে শুধুমাত্র ধমনী, কিন্তু ফুলকার জন্য যেহেতু ঢুকতেছে অ্যাফারেন্ট ধমনী, তাহলে এটাকে আমি অ্যাফারেন্ট ধমনী বলবো, জাস্ট এএফএফ লিখলাম। এরপর ফুলকা থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, ফুলকা থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, এখানে বের হয়ে কই যাবে? ফুলকাতে অক্সিজেনেশনের কাজটা হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেটা হার্ট থেকে আসছিল ওইটা অক্সিজেনেটেড হয়, অক্সিজেন মিশ্রিত হয়। তাহলে এটা অক্সিজেন যুক্ত রক্ত কোথায় যায়? বডিতে যাবে। তাহলে এই অক্সিজেন যুক্ত রক্তটা যাবে আমার দেহতে। তাহলে এই যে আমি ধমনীটা আঁকাইলাম, এটা এর জন্য কি? ফুলকার জন্য হচ্ছে ইফারেন্ট ধমনী। ঠিক আছে, তাহলে অ্যাফারেন্ট ইফারেন্ট দুইটা ধমনী ফুলকার জন্য মিটে গেল। এরপর দেখো বডিতে আবার ইউটিলাইজেশন হবে অক্সিজেন শোষণের মাধ্যমে, কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই রক্তটা আবার হার্টে প্রবেশ করাইতে হবে না, তাইলে শিরার মাধ্যমে আবার দেখা যাবে যে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হার্টে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে রুই মাছের সার্কুলেশন। কি হইলো, আমরা কিভাবে দেখবো যে এটা কিভাবে আঁকতে পারি? তুমি এভাবে ট্রাইগোনালও আঁকাইতে পারো, যে একটা হার্ট আঁকাইলা, একটা ফুলকা আঁকাইলা, বডি আঁকাইলা। হার্ট থেকে বা ফুলকা থেকে যে কোনো জায়গা থেকে সার্কুলেশন শুরু করতে পারো। হার্টে কি যুক্ত রক্ত যায়? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, কোথায় প্রবেশ করবে? অক্সিজেনেশনের জন্য ফুলকাতে প্রবেশ করবে। ফুলকায় কি হয়? অক্সিজেনেশন হয়। তাইলে এখান থেকে যে রক্তটা বের হয়ে আসবে সেটা অক্সিজেন যুক্ত, কোথায় যাবে? বডিতে যাবে। বডি থেকে কোন যুক্ত রক্ত যাবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটা আবার হার্টে ব্যাক করবে। এভাবে চক্রটা চলবে। এবং কোনটাকে অ্যাফারেন্ট, কোনটাকে ইফারেন্ট, কোনটাকে ধমনী, কোনটাকে শিরা বলতেছে, আশা করি বুঝছো। এটা হচ্ছে হার্টের জন্য ধমনী আর ফুলকার জন্য অ্যাফারেন্ট ধমনী। আর এখানে যেটা ফুলকা থেকে বের হয়ে আসছে এটা হচ্ছে ইফারেন্ট ধমনী, আর হার্টে যেটা ব্যাক করতেছে ওটা হচ্ছে শিরার মাধ্যমে ব্যাক করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে সার্কুলেশন। আচ্ছা,
এরপর আসো এখানে তোমার প্রথমে এটা বলতে পারে যে অন্তর্বাহী বা অ্যাপারেন্ট ধমনী কাকে বলে, তো তুমি একটু লিখতে পারবে না? কি বলছে, যে সকল রক্তবাহিকা হৃৎপিণ্ড থেকে প্রবাহিত রক্ত ফুলকায় সরবরাহ করে তাকে অন্তর্বাহী বা অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বলে। ছবির কথা চিন্তা করো, হার্ট থেকে ফুলকায় সাপ্লাই দিতেছিল, তাইলে যারা হার্ট থেকে ফুলকায় রক্ত সরবরাহ করে তারা অ্যাপারেন্ট ধমনী বা অন্তর্বাহী ধমনী। তুমি বলো তো এখানে কোন কি টাইপের রক্ত পরিবাহিত হয়, বলতে পারবা? আচ্ছা, এরপর আসো, এটা গেল এখান থেকে। এরপর বলছে রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস না থাকায় ভেন্ট্রিকল থেকে ধমনীতন্ত্রের উদ্ভব হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, কোনাস আর্টারিওসাস নাই বলে ডিরেক্ট ভেন্ট্রিকল থেকে উদ্ভব হয়েছে। একটু আগেই তোমারে দেখাইলাম যে ভেন্ট্রিকল হচ্ছে লাস্ট চেম্বার, তাহলে এটা একটু দেখতে পারো। এরপর দেখো ভেন্ট্রিকল থেকে রক্ত অঙ্কীয় মহাধমনী বা ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে সম্মুখ দিকে প্রবাহিত হয়। তাইলে ডিরেক্টলি আমরা বলতেছি যে হার্ট থেকে যাচ্ছে, ঠিক আছে, তো যেটা যাচ্ছে সেটাকে আমি আরো সহজ করে কি বলছিলাম, অ্যাফারেন্ট বলছিলাম। তো অ্যাফারেন্টটা যাওয়ার আগে আরো ছোট ছোট কিছু সাবডিভিশন থাকে, যার মধ্যে একটা হচ্ছে অঙ্কীয় মহাধমনী। অঙ্কীয় কেন বলতেছি, সামনের দিকে, হার্টের সামনের পার্টটা হচ্ছে অঙ্কীয়, পিছনের দিকটা পৃষ্ঠ, এই জন্য এটাকে অঙ্কীয় মহাধমনী বা ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয় বা সামনের দিক, এটাকে আমরা ভেন্ট্রাল আউটা বলতেছি। ঠিক আছে, এটা একটু দেখলা, এখান থেকে আর তেমন কিছু লাগে না। এরপর হচ্ছে কোন সংখ্যাটা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে এটা দেখা লাগে। যেমন দেখো এখান থেকে আমি যদি বলি, এই যে এটা হচ্ছে তোমার, কোথা থেকে শুরু করব, দেখো ডরসাল অ্যাওটা, তো ডরসাল অ্যাওটার মতো এই সাইডে আবার ভেন্ট্রাল অ্যাওটা থাকবে, এটা হচ্ছে তোমার ভেন্ট্রাল অ্যাওটা, এর পাশে হচ্ছে ডরসাল অ্যাওটা। তো এই ভেন্ট্রাল ডরসাল অ্যাওটা যখন সামনে প্রবাহিত হইতেছে তখন আমরা 4টা ফুলকাকে সাপ্লাই দিতে হবে। ফুলকা কয়টা আঁকাবো? 4টা। তাহলে তুমি এভাবে করে 4টা ফুলকা আঁকাবা, একদম ইজি করে আমি দেখো আঁকাই দিতেছি। 4টা ফুলকা আঁকাবা, আঁকানোর পরে মনে করো এটা হচ্ছে আমার ভেন্ট্রাল অ্যাওটা, এভাবে করে উপরে উঠলো। উপরে উঠার পরে এটা মনে করো তোমার প্রথম হচ্ছে ফুলকা, এটা প্রথম ফুলকা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে এখান থেকে একটা সাপ্লাই দেবে, আবার এখান থেকে একটা সাপ্লাই দেবে, এখান থেকে একটা সাপ্লাই দেবে, এখান থেকে একটা সাপ্লাই দেবে। এইভাবে 4টা ব্রাঞ্চ তুমি আঁকাই দিবা। যারা কিচ্ছু পারো না, এভাবে 4টা ব্রাঞ্চ আঁকাই দিলেও তোমাকে নাম্বার দিবে। তাহলে এখানে যে কথাটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে এই যে ভেন্ট্রাল অ্যাওটা এর উভয় দিক থেকে কি হবে, পৃথকভাবে কি বের হবে বলতো? প্রথমে হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হবে। তাহলে আমাদের এখান থেকে দেখো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টা ব্রাঙ্কিয়াল ধমনী বের হইলো, ঠিক আছে, আর এইভাবে করে বের হইলো। আর আরেকটা বাকি থাকে, সেটা হচ্ছে চতুর্থ, সরি প্রথমটা একটু ব্যতিক্রম আছে। প্রথম যেটা থাকে এটা হচ্ছে দেখো এই ক্ষেত্রে একটু আর্চ ফর্ম করে, তাহলে এটা বলবা যে প্রথমটা আর্চ ফর্ম করে সিডোব্রাঙ্ককেও সাপ্লাই দেয়। এই যে সিডোব্রাঙ্ক, ওই সিডোব্রাঙ্ককেও সাপ্লাই দেয়। তাহলে এই কথাগুলো তুমি একটু বলবা, এই 4টা হচ্ছে ফুলকা আর এটা হচ্ছে সিডোব্রাঙ্ক। প্রথমটার ব্যতিক্রম এই জন্য এটা আলাদা করে বললাম। আর এটা আর কি দেখবা বলো তো, এখানে আর তেমন কিছু লেখা নেই, এটা একটা ব্যতিক্রম লেখা আছে, চাইলে দেখতে পারো, নাইলে দরকার নেই। আচ্ছা, এরপর আসো বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। একই রকম, এখানে একেবারে একই রকম 4টা থাকবে এবং 4টা মিলে পরবর্তীতে কি তৈরি করবে, শিরাতন্ত্র তৈরি করবে। ঠিক আছে, তো এখানে তুমি দেখতে পারো 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সৃষ্টি হয়। ওখানে কি হয়েছিল, ধমনী যে অ্যাফারেন্টটা যে সাপ্লাই দিয়েছিল, আর এখানে কি হবে, ধমনীটা তৈরি হবে। তাইলে 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সৃষ্টি হইল। ঠিক আছে, প্রথম বহির্বাহী ধমনী কোথা থেকে তৈরি হবে, হাইওয়াইড আর্চের সিডোব্রাঙ্কের রক্ত বহন করবে। তাহলে প্রথমটা হচ্ছে হাইওয়াইড আর্চের যে সিডোব্রাঙ্কটা ছিল বা নকল যে ফুলকাটা বলছিলাম সেটা থেকে রক্ত বহন করবে। ঠিক আছে, এবং সামনের দিকে কি থাকবে, অফথ্যালমিক ধমনী। অফথ্যালমিক কিসের সাথে রিলেটেড, চোখের সাথে রিলেটেড, ওই চোখকেও সামনের দিকে সাপ্লাই দিবে। তাহলে প্রথমটার কথা আমরা দেখলাম। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা বলছে যে প্রতি পাশের প্রথম আর দ্বিতীয় এই 2টা বহির্বাহী ধমনী মিলে পার্শ্বীয় মহাধমনী বা ল্যাটারাল অ্যাওটা গঠন করবে। তাহলে প্রথমে কি বললাম আমি, প্রথম বহির্বাহী ধমনী প্রথমে সিডোব্রাঙ্ক যেটা আছে নকল জিনিস ওটাকে সাপ্লাই দিতেছে এবং অপথ্যালমিক মহাধমনী হিসেবে চোখে বিস্তৃত হচ্ছে। ঠিক আছে, এরপর যেটা দেখবা প্রথম আর দ্বিতীয় এই 2টা মিলে কি করবে, পার্শ্বীয় মহাধমনী বা ল্যাটারাল অ্যাওটা গঠন করবে। তাহলে এটা যেহেতু অপথ্যালমিক ধমনী হিসেবে বিস্তৃত হইতেছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবা যে এটা কিন্তু পার্শ্বীয়ভাবে বিস্তৃত হবে, কারণ এই সেন্সেশনটা আসলে অনেক বিস্তৃত। রুই মাছের ব্লাড সাপ্লাইটা এত গুরুত্বপূর্ণ কেন বলতো, এত গুরুত্বপূর্ণ বিকজ এটা একদম সবার থেকে ব্যতিক্রম। আমরা তো সাধারণত মানুষ এটা পড়ে থাকি, মানুষের শ্বসনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, যেটার সাথে জলজ প্রাণী একদম ডিফারেন্ট, এই জন্য এটা পড়তে হয় এত ভালো করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলছে দেখো, এই যে ল্যাটারাল অ্যাওটা 1 আর 2 মিলে গঠন করলো, তাইলে আমরা 1 + 2 কি বললাম,
ল্যাটারাল অ্যাওটা LA। এরপর 3 আর 4 আছে, এরা কি করবে, ওরাও ল্যাটারাল অ্যাওটাতে উন্মুক্ত হবে, তবে প্রথমে 3 আর 4 আগে একসাথে মিলিত হবে, দুইটা এভাবে করে আগে উন্মুক্ত হবে, একসাথে যুক্ত হওয়ার পর তারপর ল্যাটারাল অ্যাওটাতে ড্রেন করবে। এইটা হচ্ছে তোমার ব্যাপার, ঠিক আছে? এটা একটু দেখো। আর ল্যাটারাল অ্যাওটা সামনে যে কি করবে, আবার ক্যারোটিড ধমনীর উপর বিস্তৃত হবে এবং করোটির ভেতরে প্রবেশ করবে। ও এবার কি করবে, সামনের দিকে বিস্তৃত হয়ে ক্যারোটিড ধমনী, ক্যারোটিড মানে ব্রেনের সাথে রিলেটেড, ব্রেনের ভেতরে সাপ্লাই দিবে। তাহলে কি বললাম, আবার বলি। প্রথম যেটা ছিল কি করছিল, সিটোব্রাঙ্ক নকলটাই সাপ্লাই দিছিল আর অপথ্যালমিক ধমনী হিসেবে বিস্তৃত হয়েছিল। ওটা আবার দেখছিলাম 1 আর 2 মিলে কি তৈরি করছিল, ল্যাটারাল অ্যাওটা। এরপর 3, 4 বাকি থাকে, 3, 4 আগে একসাথে মিলিত হবে, হয়েও ল্যাটারাল অ্যাওটাতে যুক্ত হবে। এরপর এই সবাই মিলে কি হবে, ক্যারোটিড ধমনী হিসেবে মস্তিষ্কের ভেতর বা করোটির ভেতর প্রবেশ করবে। একেবারে ইজি। আচ্ছা, এরপর আসে পৃষ্ঠীয় মহধমনী। এটা একটু চাইলে দেখতে পারো, দুই পাশে যে ল্যাটারালটা দেখছিলাম সামনের দিকে কি হিসেবে বিস্তৃত হচ্ছে, সামনের দিকে ক্যারোটিড ধমনী হিসেবে বিস্তৃত হচ্ছে, আর পেছনের দিকে বা লেজের দিকে ওটা কি হচ্ছে, দুই পাশে ল্যাটারাল আউটা পশ্চাতে একীভূত হয়ে ডরসাল আউটা গঠন করে। তাহলে পেছন দিকে কি করতেছে, ডরসাল আউটা গঠন করে পেছনের দিকে বিস্তৃত হইতেছে, ঠিক আছে? এইটা একটু দেখতে পারো। আর আরেকটা কথা বলছে এখানটাতে, দুই পাশের যে ল্যাটারাল আউটা ছিল এবং ক্যারোটিড ধমনী ছিল সামনের দিকে, এটা গলবিন অঞ্চলের পৃষ্ঠদেশে একটা ডিম্বাকার একটা অংশ গঠন করে, এটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। অর্থাৎ দেখো, দুই পাশ থেকে মনে করো দুইটা ল্যাটারাল আউটা যাচ্ছে, এটা মিলিত হয়ে কি তৈরি করে, এইখানটাতে যে ক্যারোটিড ধমনী গঠন করে, ক্যারোটিড আর্টারি গঠন করে। তো এখানে পিছন দিকে আবার এদের সংযোগ আছে, যেটা পিছন দিকে কি গঠন করে, পশ্চাৎ আউটা বা ডরসাল আউটা গঠন করে, ডরসাল আউটা। তো এখানে একটা সার্কেলের মতো গঠন হইতেছে, এটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। এটা একটু দেখবা, ঠিক আছে? গলবিল অঞ্চলে মানুষের ক্ষেত্রে এরকম একটা জিনিস আছে, সার্কেল অফ উইলিস, খুবই ইম্পর্টেন্ট, মানুষের ব্রেনে থাকে, সেটা কথা এখন না বলি, ঠিক আছে? এটা একটু দেখবা। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, ডরসাল আউটা কি করবে, পিঠের দিকে সাপ্লাই দিবে, মেরুদণ্ডের নিচে মধ্যরেখা বরাবর লেজ পর্যন্ত প্রসারিত হবে এবং বিভিন্ন রিজনকে সাপ্লাই দিবে। খুবই ইম্পর্টেন্ট, এই যে কয়টা রিজন লেখা মার্ক করে, এমসিকিউ প্রচুর এমসিকিউ আসে এখান থেকে, একটু মার্ক করে রাখো। এবং দেখো, আমরা একটু ইজি করে বলার চেষ্টা করি। প্রথমে বলছে সাবক্লাভিয়ান ধমনী, বলো তো সাবক্লাভিয়ান ধমনী কাকে সাপ্লাই দিবে, সাবক্লাভিয়ান, ক্লাভিকল কোনটা, এটা সাব মানে নিচে, ক্লাভিকলের নিচে সাপ্লাই দিবে, সাব নিচে, ক্লাভিয়ান ক্লাভিকল। সাবক্লাভিয়ান বা ক্লাভিকলের নিচের পার্টটা কি, আমার বুকের পার্টটা, সাবক্লাভিয়ান ধমনী কাকে সাপ্লাই দেবে, বক্ষ পাখনা এবং বক্ষ চক্রের দিকে বিস্তৃত হবে, ঠিক আছে? এরপর আসো সিলিয়াক ও মেসেন্টারি। মেসেন্টারি সিলিয়াক এই দুইটাই আমাদের অন্ত্র বা জিআইটি বা পরিপাক তন্ত্রের সাথে রিলেটেড, মনে রাখবা এটা, পরে জানবা যদি মেডিকেলে আসো। তাহলে সিলিয়াক ও মেসেন্টারিক পরিপাক তন্ত্রের সাথে রিলেটেড, তাহলে এটা পাকস্থলীকে সাপ্লাই দিবে, অন্ত্রকে সাপ্লাই দিবে, যকৃৎ, অগ্নাশয়, মলাশয় যা আছে পরিপাক তন্ত্র সবাইকে সাপ্লাই দিবে, ঠিক আছে? আচ্ছা দেখো, বেসিক্যালি বলছে আন্তরিক অঙ্গ, ওগুলো সবাই আন্তরিক অঙ্গ। এরপর দেখো প্যারাইটাল ধমনী। প্যারাইটাল মানে কি, প্যারাইটাল মানে পার্শ্বীয় বা পেরিফেরি বোঝায়। তাহলে কাকে সাপ্লাই দিবে, প্যারাইটাল, পেরিফেরি অর্থাৎ দেহ প্রাচীর বা আমাদের যে স্কিনটা, রুই মাছের ক্ষেত্রে স্কিন বা একেবারে বাইরের যে পার্টটা, ওকে সাপ্লাই দিবে। এরপর রেনাল কিসের সাথে রিলেটেড, বৃক্কের সাথে বা কিডনির সাথে রিলেটেড, তাহলে এটা বৃক্ককে সাপ্লাই দিবে। ইলিয়াক বা ইলিয়াম কোথায় অবস্থিত বলো তো, এটা কিন্তু আমাদের কোমরে অবস্থিত, এটা হচ্ছে হিপবোনের একটা পার্ট। তাহলে কোথায় সাপ্লাই দিবে, কোমর পার্টটা পেলভিস বা শ্রোণী বলি, তাহলে এটা শ্রোণী পাখনায় সাপ্লাই দিবে, একেবারে ইজি। এরপর কডাল ধমনী। কডা শব্দের অর্থ কি, CAUDA, কডা মানে কিন্তু লেজ, তাহলে এটা লেজে রক্ত সরবরাহ করবে, একেবারে ইজি। জাস্ট একটু দিয়ে মনে রাখবা যে কোনটার মিনিং কি। আর এইটা হয়তো তোমরা জানো না, এটা একটু লিখে রাখতে পারো, সিলিয়াক ও মেসেন্টারিক অন্ত্র বুঝাই। আচ্ছা, এরপর আসো রুই মাছের শিরাতন্ত্র। এটা ওভাবে আর আসে না, তবে হচ্ছে একটু আমরা দেখতে পারি। তো রুই মাছের যে শিরাতন্ত্র, যে কোনো শিরাতন্ত্রের কথা যদি তুমি বলো, তাহলে দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেমিক আর একটা হচ্ছে পোর্টাল। মানুষের ক্ষেত্রেও কিন্তু আছে পোর্টাল আর সিস্টেমিক, দুইটা ভাগ। তো সিস্টেমিক মানে কি, যেটা বডিকে সাপ্লাই দিবে, যার কাজই হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত বডিতে দেয়া আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বডি থেকে আবার অক্সিজেনেশনের যে অঙ্গটা আছে সেখানে প্রেরণ করা, তাহলে এটা হচ্ছে সিস্টেমিক। আর পোর্টালের কাজটা কি, পোর্টাল হচ্ছে মাধ্যমিক একটা জায়গা, যেটার কাজ হচ্ছে রক্ত, মনে করো, মানে পোর্টাল জিনিসটা কি একটু বলি। দেখো, মনে করো এইটা হচ্ছে আমার হার্ট আর এটা মনে করো আমার হাত। তো কি হবে, আমার হাতের অক্সিজেনযুক্ত রক্ত লাগবে, হার্ট থেকে হাতে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছাইলো, হাত থেকে আবার
অক্সিজেনেশন এখানে হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে আসলো রক্তের মধ্যে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টে ব্যাক করার কথা ছিল, কিন্তু অনেক সময় দেখা যায় যে হার্ট থেকে ডিরেক্ট এখানে না যেয়ে এর মাঝখানে আবার কৈশিক জালিকায় রক্তনালিকাগুলো ভাগ হয়ে যায়। এটা হচ্ছে পোর্টাল সিস্টেম, যেখানে দুই সেটে কৈশিক জালিকা থাকে। হাতে তো অবশ্যই যেখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হবে সেখানে কৈশিক জালিকা থাকবে, এখানে এক সেট কৈশিক জালিকা আছে, এখানে আর এক সেট কৈশিক জালিকা আছে, তাহলে দুই সেট কৈশিক জালিকা আছে, এটাকে আমরা পোর্টাল সিস্টেম বলি। পোর্টাল সিস্টেমের গুরুত্ব কি বলতো, এটা পরে জানবা, পরিপাক শোষণে বলবো আমরা, যে পড়াবে সে বলবে। আচ্ছা, এরপর আসো তাহলে আমরা সিস্টেমিক শিরাতন্ত্রের মধ্যে প্রবেশ করি। দুইটা ভাগে ভাগ করলাম, আমি অলরেডি বলে ফেলেছি, একটা সিস্টেমিক আর একটা হচ্ছে পোর্টাল। আচ্ছা, তো এইটা দেখো, তো এইটা শিরাতন্ত্র কি কি দিয়ে গঠিত হয় একটু দেখবা। সম্মুখে কার্ডিনাল শিরা থাকে, একজোড়া কার্ডিনাল শিরা থাকে, এরপর একজোড়া জুগুলার শিরা থাকে, আর দেখো আরেক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা থাকলে, কার্ডিনাল শিরা কিভাবে থাকে, সামনের দিকে থাকে সম্মুখ কার্ডিনাল একজোড়া, পিছনের দিকে পশ্চাৎ কার্ডিনাল একজোড়া, আর জুগুলার শিরা থাকে দুই সাইড দিয়ে। তাহলে এই জোড়াগুলো আমরা দেখে ফেললাম। এরপর দেখো আরেকটা কথা বলছে, একটু আগে আমরা ডাকটাস কুভেরি বলছিলাম না, এই ডাকটাস কুভেরি কোথা থেকে আসছিল, তো এই যে সম্মুখ কার্ডিনাল শিরা আর জুগুলার শিরা, এই দুইটা মিলে ডাকটাস কুভেরি গঠন করে। কয়টা ডাকটাস কুভেরি ছিল, দুইটা। এরপর বলতো ডাকটাস কুভেরি হয়ে গেছিল ওই যে সাইনাস ভেনাস আছে, তাহলে ওই প্যাটার্নটা একটু মনে রাখবা। তাইলে সম্মুখ অংশ থেকে সম্মুখ কার্ডিনাল আর জুগুলার শিরা মিলে কি তৈরি করলো, ডাকটাস কুভেরি, দুইটা ডাকটাস কুভেরি মিলে কি তৈরি করলো, সাইনাস ভেনাস, এবার হার্টের মধ্যে দিয়ে গেল। এইটা একটু খেয়াল করবা, ঠিক আছে। আরেকটা কথা বলছে যে পশ্চাৎ কার্ডিনাল শিরা যেটা, এটা কি করে, ওটা আর কারোর সাথে মিলিত হয় না, ও ডিরেক্টলি যে ডাকটাস কুভেরিতে মিলিত হয়। আলটিমেটলি যে তিন সেটের শিরা ছিল সবগুলো কিন্তু ডাকটাস কুভেরিতে গেল, তাহলে সবগুলো হার্টে পৌঁছাই যাবে, এটা বলছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আরেকটা কথা বলছে যে পশ্চাৎ কার্ডিনাল শিরা কোথা কোথা থেকে রক্ত সংগ্রহ করে, এটা একটু দেখবা। পশ্চাৎ কার্ডিনাল শিরা কোথা কোথা থেকে রক্ত সংগ্রহ করে, তো এটা আমরা সিজার দিয়ে মনে রাখতাম, সিজার। শতে কি, শতে হচ্ছে সেগমেন্টাল শিরা, তারপর হচ্ছে জতে কি জেনিটাল শিরা, আর রতে কি, রতে হচ্ছে রেনাল শিরা। এই তিনটা একটু দেখবা, মাঝে মধ্যে দেয় দেখি। আচ্ছা, এরপর একটু দেখতে পারো অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিসের যে কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে এই দেখো, দুই পাশে দুইটা তুমি কার্ডিনাল শিরা দেখতে পাচ্ছ, আর মাঝখানে এরকম আড়াআড়ি সংযোগ আছে, এটাকে বলা হয় অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। এটা একটু দেখতে পারো। আর কি দেখবা এখান থেকে, এই যে ডান বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কতিপয় অনুপ্রস্থ শিরা দ্বারা সংযুক্ত থাকে, যেটাকে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস বলা হয়, এই কথা, আর কিছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। পোর্টাল শিরাতন্ত্র এখানে অতটা গুরুত্বপূর্ণ না, তো এখানে মেইন কথাটা দেখো লেখা আছে, কৈশিক নালিকা থেকে উৎপন্ন হয়ে অক্সিজেনবিহীন রক্ত যখন হৃৎপিণ্ডে ব্যাক করতেছে, হাত থেকে ব্যাক করতেছিল, কোথা থেকে তৈরি হয়েছিল, হাতের কৈশিক নালিকা থেকে একটা শিরা তৈরি হয়েছিল, ওটা যাইতেছে কিন্তু যাওয়ার সময় অন্য কোনো অঙ্গের প্রবেশ করে আবার কৈশিক নালিকাতে পরিণত হয়, সেটাকে পোর্টাল শিরা বলে। তো দুই সেটের কৈশিক নালিকা থাকবে, সেটা হচ্ছে পোর্টাল শিরা, এটা একটু দেখবা। ওকে, এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট না। এবং পোর্টাল তন্ত্র দুইটা টাইপের থাকে, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র আর একটা হচ্ছে রেনাল পোর্টাল তন্ত্র, এটা একটু দেখবা। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র আর একটা হচ্ছে রেনাল পোর্টাল তন্ত্র, এটা একটু দেখবা। এরপর আসো হেপাটিক পোর্টাল তন্ত্র, এখানে যদি লিখছে সেটা একটু বলি। তো হেপাটিক পোর্টাল তন্ত্র কি করবে, হেপাটো, হেপাটো মানে হচ্ছে লিভার। তোমরা জানো লিভার হচ্ছে জৈব রাসায়নিক, সমস্ত বিক্রিয়া সমস্ত কিছু লিভারের মধ্যে হয়। তুমি যে খাবারটা খাচ্ছ, খাবারটাও লিভারে যাবে ম্যাক্সিমাম পরিপাকের পর বিভিন্ন জিনিসে কনভার্ট হওয়ার জন্য, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোলাইসিস, অনেক কিছু লিভারে হয়। তাইলে খাবারটাও অবশ্যই কোথায় যাইতে হবে, লিভারের মধ্যে। এখন কৈশিক তালিকাতে বিভক্ত না হইলে আমরা জানি কি যে খাদ্য উপাদান বলো বা গ্যাস বলো আদান প্রদান হইতে পারবে না। এজন্য জিআইটিতে যে বা তোমাদের যে অন্ত্র আছে, অন্ত্রতে যে একবার কৈশিক জালিকায় বিভক্ত হবে, হয়ে কি করবে, খাবারটা শোষণ করলো। এখন ওটা তো হার্টে নিয়ে গেলে আর কি হইলো, যকৃতে পৌঁছাইতে পারলো না, এজন্য যকৃতে মাঝে মানে হার্টে যাওয়ার মাঝে যকৃতে ঢুকে যাবে, যে আবার কৈশিক জালিকায় বিভক্ত করবে, অন্ত্র থেকে যে খাবারটাও নিয়েছিল ওইটা যকৃতে দিয়ে দিবে। এইটা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র, ঠিক আছে। গুরুত্ব কি, এই যে পরিপাকের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হেপাটিক পোর্টাল তন্ত্র কি বললাম, হেপাটিক বা যকৃত পোর্টাল শিরা পরিপাক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে যকৃতে প্রবেশ করে, এবং সেখানে অবশ্যই সেখানে শাখায় বিভক্ত হয়ে রক্তজালিকা সৃষ্টি করবে। এরপর যকৃত শিরা ওখান থেকে রক্ত নিবে, নিয়ে হার্টে প্রেরণ করবে, ঠিক আছে। আলটিমেটলি হার্টে উন্মুক্ত হবে, বাট ইমিডিয়েটলি আরেকটা অঙ্গে ভাগ হবে, এটা। আর রেনাল পোর্টাল তন্ত্রকে,
রেনাল পঠনতন্ত্র হচ্ছে কিডনির মধ্যে থাকবে, এটার অন্য গুরুত্ব আছে, এটা তোমাকে না বলি। তো দেখো এখানে কি বলছে, দেহের লেজ অঞ্চল থেকে কডাল শিরা রক্ত সংগ্রহ করে দেহকাণ্ডে প্রবেশ করে, দুটি শাখায় বিভক্ত হয়। তো এখান থেকেই মূলত রেনাল পোর্টাল সিস্টেম তৈরি হয়। তোমার অত জানার দরকার নেই, তুমি জাস্ট কডাল শিরাটা দেখো, কডাল শিরা পেছন দিকে থাকবে, লেজের দিকে থাকবে, কিডনিও ওই রিজনে থাকে বলে এইভাবে এটা রিলেটেড, তোমার জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই যে এক নজরে সংবহন প্রক্রিয়াটা দেখাইছে, খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা হার্ট বলে লিখছিলাম, ওরা দেখো হার্টটাকে এত বড়, অর্থাৎ 4টা চেম্বারে ভাগ করে দিছে। এইটা আমার সেই হার্ট, এরপর হচ্ছে এই আমার সেই দেহ, আর এই হচ্ছে আমার সেই ফুলকা। এটা ফুলকা নয়, এটা হচ্ছে ধমনী, সরি। আর এটা হচ্ছে আমার সেই ফুলকা। তাহলে আমি কিন্তু এই 3টা বললাম, মাঝখানে আমার যে ধমনীটা ছিল সেটা কি অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ছিল, আর এখানে বহির্বাহী বা ইফারেন্ট আসলো, শিরাতন্ত্র দিয়ে ডাক্টাস কুভেরি দিয়ে হার্টে গেল, হার্ট থেকে আবার অন্তর্বাহী হতে ফুলকাতে গেল। আমি কি তাহলে তোমাকে ভুল দেখাইছিলাম? না। তুমি যদি এইটা লিখতে চাও লিখতে পারো, বা আরো ভালো হয় কোনটা বলো তো, তুমি যদি ফুলকা না লিখে একটু ছবি আঁকায় দাও, তাইলে টিচারের কাছে জিনিসটা কিন্তু দেখতে আরো ভালো লাগে। ঠিক আছে, তাহলে এই গতিপত্র দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। না বুঝলে বললো, আমি আবার বলবো এটা। আচ্ছা, এরপর হচ্ছে ব্যবহারিক, এটা লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে শ্বসন প্রক্রিয়া। সাধারণত শ্বসন প্রক্রিয়াটা আসে না, দেখি কতদূর তোমরা কয়জন আছো, সমস্যা নেই যে কয়জন আছো আছো। এরপর হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তো তোমরা সবাই জানো শ্বসন কাকে বলে। দেখো শ্বসনের সংজ্ঞাটা খুব ভালো করে দেয়া আছে, তোমরা চাইলে এইটাকে হচ্ছে সব থেকে ভালো হয় যদি বুটানি থেকে বলো। তো যে প্রক্রিয়া জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে, তাহলে গ্রহণ করবো কি অক্সিজেন, অক্সিজেনটাকে কাজে লাগাবো, অক্সিজেনটাকে কাজে লাগাই কোষস্থ খাদ্যকে জারিত করলাম, জারিত করার পর বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাকীয় কাজ হবে, উদ্দেশ্য কি, শক্তি তৈরি হবে। এবার উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেটা হচ্ছে শ্বসন। তাহলে অক্সিজেন গ্রহণ করলাম, ইউটিলাইজেশন করে খাদ্যবস্তুকে জারিত করে শক্তি তৈরি করলাম, তৈরি হলো কি কার্বন ডাইঅক্সাইড, এবং এই পুরো প্রসেসটা শ্বসন, এটা তোমার এখানে বলা হয়েছে। এরপর আসো, শ্বসনের 2টা স্টেজ আছে, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা অন্তঃশ্বসন। ডিটেলসে তোমরা পরিপাকে পড়বা এটা। তো বহিঃশ্বসন জিনিসটা কি, এই যে নিঃশ্বাস নিচ্ছি, বের করে দিচ্ছি বাইরে থেকে, পরিবেশের সাথে বাতাসের যে আদান প্রদান, এটা হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন জিনিসটা কি, অন্তঃশ্বসন মানে সংজ্ঞায় আমি যেটা বলেছি, কার্বন ডাইঅক্সাইড তৈরি, অক্সিজেন ইউটিলাইজেশন, শক্তি তৈরি, কোষের মধ্যে যে বিক্রিয়া টিক্রিয়াগুলো হয়, এইগুলাই হচ্ছে অন্তঃশ্বসন। এটা নিশ্চয়ই তোমরা জানো। ঠিক আছে, তো এখান থেকে জানতে হবে রুই মাছের ক্ষেত্রে বা জলজ যে কোনো প্রাণীর ক্ষেত্রে প্রধান শ্বসনাঙ্গ কি। উভচর বা জলজ বা আমি যদি বলি স্থলজ, 3জনের ক্ষেত্রে কিন্তু 3 টাইপের শ্বসনাঙ্গ থাকে, বিকজ এরা 3 পরিবেশে বাস করে। তো মানুষের ক্ষেত্রে কি থাকে, ফুসফুস। আর যারা জলজ তাদের ক্ষেত্রে কি থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু ফুলকা থাকবে। উভচরের ক্ষেত্রে কি থাকে, জীবনের এক পর্যায়ে থাকে ফুলকা, দেন ফুসফুস হয়ে যায়। ঠিক আছে, এটা একটু দেখবা। তাইলে এটা হচ্ছে রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ কি দেখলা, ফুলকা। আর মানুষের ক্ষেত্রে কি, উভচরের ক্ষেত্রে কি জানলা। এরপর আসো ফুলকা। ফুলকাটা আমি বলছিলাম কি দিয়ে আটকানো থাকবে, ঢাকা থাকবে কি দিয়ে, এই যে এই সেই কানকো কাটার পর ফুলকাটা বের হয়ে আসছে, তাহলে এটা ঢাকা ছিল কি দিয়ে, কানকো দিয়ে। দেখো এই কথা লেখা হচ্ছে যে কানকো বা অপারকুলাম দিয়ে এটা আবৃত থাকে। আর এর প্রান্তের দিকে কি থাকবে, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকবে। আচ্ছা, এরপর আমি বলছি যে ফুলকা ছিদ্র কয়টা থাকে, 5 জোড়া। ফুলকা কয়টা থাকে, 4 জোড়া। দেখো ফুলকা ছিদ্র হচ্ছে কয়টা, 5 জোড়া, কিন্তু ফুলকা থাকবে হচ্ছে 4 জোড়া। প্রতি প্রকোষ্ঠে 4টি করে মোট 4 জোড়া ফুলকা থাকে। এই 2টা কথা দেখো, তাইলে একটা ফুলকা ছিদ্রকে ফাঁকা থাকবে না, ওখানটাতে সিডোব্রাঙ্ক থাকবে বা ভ্রান্ত ফুলকা থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো আমরা একটু পরে যাই। ফুলকার গঠনটা আমাদের জানতে হবে। তো ফুলকার বেসিক্যালি 2টা পার্ট, একটা হচ্ছে নিচের এই একটা জায়গা যেটা বেসমেন্ট বা ভিত্তি, যেটা মাছের সাথে ফুলকাটাকে আটকে রাখতেছে, আর একটা হচ্ছে ফুলকা সূত্র, যেটা এভাবে মুক্ত থাকে এবং পানিতে এভাবে করে নড়াচড়া করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা নিশ্চিত করে। তাহলে 2টা পার্ট বেসিক্যালি ফুলকার গঠনে। তুমি যদি ঢোকো, দেখো ফুলকা হচ্ছে প্রতিটি ফুলকা ফুলকা আর্চ এবং ফুলকা ফিলামেন্ট দিয়ে গঠিত। এই যে পার্টটা আর্চ মানে বাঁকা, এটা এরকম বাঁকা না, এই জন্য এটাকে ফুলকা আর্চ বলতেছে। আর এই পার্টটা হচ্ছে ফুলকা ফিলামেন্ট, এই 2টা পার্ট নিয়ে গঠিত। ঠিক আছে, এরপর দেখো আরেকটা কথা বলছে, ফুলকার রেকার। ফুলকার রেকার জিনিসটা কি, ফুলকার রেকার হচ্ছে এই যে ফুলকা আর্চ, এটা ভেতরের দিকে যে এরকম করে একটা খাঁচ খাঁচ চিরুনির মতো দাঁতের মতো একটা জিনিস তৈরি করে, এটাকে ফুলকা রেকার বলা হয়। এটার কাজ কি, ফুলকা রেকার বা ফুলকা রেকারের কাজ হচ্ছে খাদ্যবস্তুকে গলবিল থেকে ফুলকা প্রকোষ্ঠে প্রবেশ করতে দেবে না। তো ফুলকা কিসের জন্য ব্যবহৃত হয়, শ্বসনের জন্য। তাহলে এইখানে যদি আমি খাবার প্রবেশ করাই, কোনো লাভ হবে, হবে না, বরং ক্ষতি হবে, এই জন্য এটা প্রিভেন্ট করতেছে। তাহলে পার্ট দেখলাম,
অ্যাডিশনাল আরেকটা পার্ট ছিল যুক্ত করা ফুলকার রেখার, ওটাকে দেখলাম। তাহলে বেসিক্যালি আমরা 2টা বা 3টা পার্টও তুমি বলতে পারো। এরপর আসো আরেকটা কথা বলছে, আমি যদি এই ফুলকা সূত্রের মধ্যে যাই, দেখো ফুলকা সূত্র এটা কিন্তু একটা সিঙ্গেল ফুলকা, একটা পার্ট দুইটা পার্ট নিয়ে গঠিত। তাইলে আমি দুইটাকে আলাদা করে কি বলতে পারি, যদি আমি এটা শুধুমাত্র একটাকে বলতে চাই তাহলে কি বলবো, অর্ধ ফুলকা। বাংলাতে বলবো অর্ধ ফুলকা। যদি ইংরেজিতে বলি কি বলবো, হেমি শব্দটা শুনছো, হেমি মানে কিন্তু অর্ধেক, হেমি বা ডেমি দুইটা শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। তাইলে এটাকে আমি হেমি বা ডেমি ব্রাঙ্ক বলবো। তাহলে যখন আমি সিঙ্গেলটাকে বলবো তখন কি বলবো, হেমি বা ডেমি ব্রাঙ্ক। আর হলো শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ, হলো মানে কমপ্লিট বা সম্পূর্ণ। আর দুইটাকে যখন একসাথে বলবো তখন এটাকে বলবো হলো ব্রাঙ্ক। দেখো ওই কথা এখানে বলছে যে 2 সারির প্রত্যেক সারি ফিলামেন্টকে হেমিব্রাঙ্ক বলে, অর্থাৎ প্রত্যেক সারি বলতে একটা সিঙ্গেল সারিকে হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক বলে, বা বাংলাতে অর্ধফুলকা বলে। আর দুইটাকে একসাথে কি বলবো আমরা, দেখো দুইটাকে একসাথে হলোব্রাঙ্ক বলবো। আর এর মাঝখানে এইখানটাতে একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে দুইজনকে, এটাকে কি বলা হয়, এটাকে দেখো ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম বলা হয়। সেপ্টাম মানে হচ্ছে পর্দা, এটা তোমরা আমি বলছিলাম মনে হয় কোনো একদিন, সেপ্টাম মানে হচ্ছে পর্দা। তাইলে ইন্টারব্রাঙ্কিয়াল, ইন্টার মানে মধ্যে, ব্রাঙ্কিয়াল মানে ফুলকার মাঝখানে, আর সেপ্টাম মানে পর্দা। তাহলে ফুলকার মাঝখানে যে পর্দাটা থাকছে তাকে আমরা ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম বলতেছি। তাহলে এটা আমরা দেখলাম, তাহলে ফুলকার পার্ট দেখলাম। এরপর যে ল্যামেলি ফিলামেন্ট ছিল ওর 2টা পার্ট দেখলাম, দুইটাকে একসাথে কি বলে দেখলাম, আলাদা করে কি বলে দেখলাম, মাঝখানে একটা কি থাকতেছে, সেপ্টাম থাকতেছে, এটাও দেখলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গঠন। এরপর গঠন গেল, এরপর হচ্ছে শ্বসন কৌশল। আচ্ছা, এখান থেকে এই ছবিটা আঁকা শিখবে, এটা আমাদের এক্সামে আসছিল, আমার বোর্ডে এটা আসছিল। তাহলে এই যে ছবিটা, এটা দরকার নেই, এইটা একটু আঁকা শিখবা। ঠিক আছে, কোনটা কি পার্ট চিন্তা পারবা না, এটা হচ্ছে ফুলকা সূত্র। যখন তুমি সিঙ্গেল বলতেছো তখন একটা দেখাই বলবা হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক, দুইটা একসাথে করে এভাবে দেখাই বলবা হলোব্রাঙ্ক। এটাকে বলবো ফুলকা আর্চ, নিচের এই প্রবর্ধিত অংশটাকে কি বলবো, রেকার। আর এইখানটাতে এটাকে বলবা অন্তর ফুলকা ব্যবধায়ক, বা ইংরেজিতে লিখলে সব থেকে ভালো হয়। একটু ইংলিশ টার্মগুলো দেখবে, ঠিক আছে, একটু ছবিটা প্র্যাকটিস করো, কঠিন কিছুই না। আমি চাইলে তো আমি খুব ইজিলি ছবি আঁকাই, বুঝছো, আমি অত ঝামেলায় যাই না, তো আমি খুব ইজিলি ছবি আঁকাই। আমার পড়াশুনো খুব ফাঁকিবাজি, কিন্তু হচ্ছে মানে কিরকম বলবো, আমি খুব ঝামেলায় যাইতে চাই না, সব থেকে সহজে কিভাবে পাশ করা যায় সেই পথ খুঁজি। তো আমারও ছবি আঁকাইতে দিলে আমি 2-1 খোঁচা দিয়ে পেন্সিল দিয়ে আঁকাই দিব, ঝামেলা করি না। যাই হোক, এরপর আসো শ্বসন কৌশল। এটা আসে নাই কখনো, তবে একটু মেকানিজমটা একটু দেখতে চাইলে দেখানো যায় যে শ্বাসক্রিয়া কয়ভাবে ঘটবে। বহিঃশ্বসন যেটা, একটা হচ্ছে শ্বাস গ্রহণ আর একটা হচ্ছে শ্বাস ত্যাগ, এই 2টা প্রসেসে ঘটবে। এবং এইটা কোথায় ঘটে, এটা কিন্তু মুখের মধ্যে, ও মুখের মধ্যে ফুলকা থাকে, মুখ ফুলাই মুখের মধ্যে পানি প্রবেশ করায়, ওর মধ্যেই ব্যাপন টাপন হয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়ে যায়, পানিটা বের করে দেয়। এটা হচ্ছে তোমার পুরো প্রসেসটা মুখের মধ্যে হয়। এজন্য ফুলকা প্রকোষ্ঠ বা এই মুখ প্রকোষ্ঠকে কি বলা হয়, চোষণ পাম্পের মতো কাজ করে পানি চুষে শ্বসনটা করে। এটা একটু দেখবে, চোষণ পাম্প কোনটা, ফুলকা প্রকোষ্ঠ। আসলে ফুলকা প্রকোষ্ঠ বলতে মুখের সাথে রিলেটেড থাকে, এটা হচ্ছে গলবিল, আর এটা ফুলকা প্রকোষ্ঠ, দুটো কিন্তু ইন্টার রিলেটেড এটা। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে কি বলবো, এখান থেকে আমি একটু হচ্ছে বাংলাতে বলি বা ছবি দেখাই বলি। প্রথমে মনে করো এখানে তোমার কি হচ্ছে, প্রশ্বাস হচ্ছে বা শ্বাসটা ভেতরে ঢুকতেছে। তাইলে এক্ষেত্রে কি থাকবে, 2টা পথ আছে পানি ঢোকার, একটা হচ্ছে সামনের দিকে মুখ দিয়ে পানি ঢোকার, আর একটা হচ্ছে কানকোর নিচ দিয়ে, 2 জায়গা থেকে। এখন পানির ফ্লোটা সবসময় হবে মুখ থেকে ঢুকবে, কানকো দিয়ে বের হয়ে যাবে। এখন যখন ঢুকবে তখন কি হবে, তখন কিন্তু মুখটা খোলা থাকবে, যেহেতু ঢুকবে বলছে মুখ দিয়ে। আর এই যে কানকোর পর্দা বা কানকোর ছিদ্রটা, এটা অবশ্যই বন্ধ থাকতে হবে। এটা যদি খোলা থাকে পানি ঢুকে তো এই পথে বের হয়ে যাবে, এই জন্য এটা বন্ধ থাকবে, এটা খোলা থাকবে। তাহলে প্রথমে কি হইলো, এই যে তুমি বলবা কি যে কানকোর যে ব্রঙ্কিওস্টেগাল মেমব্রেন ছিল ওইটা বন্ধ থাকতেছে আর মুখটা খুলে যাচ্ছে, এবং মুখটা সে ফুলাইতেছে, যে কারণে এর ভেতরে একটা নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে, যে কারণে পানিটা কি হবে, ভেতরে প্রবেশ করবে। ঠিক আছে, ওকে, ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর কি হবে, ও যদি মুখটা বন্ধ করে দেয়, বা মুখটা বন্ধ করার দরকার নেই, ওর ভেতরেই প্রবেশ করলো, করার পর ওই পানিটা এই ফুলকার অ্যাটাচমেন্টে আসতেছে। তাইলে কি হবে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, পানিতে আছে অক্সিজেন, আর ফুলকার যে রক্ত ওটাতে প্রাইমারিলি কি আছে, কার্বন ডাইঅক্সাইড, বিনিময় হইলো। ওকে, বিনিময় শেষ। এখন যেটা হবে, তাইলে এখন ফুলকার মধ্যে আছে অক্সিজেন আর এই পানির মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড, আর তো এই পানি দরকার নেই। ও তখন কি করবে, এই পাশের মুখটা বন্ধ করে দিবে, দিয়ে এই পথ দিয়ে বের করে দিবে। কখনোই কিন্তু উল্টা এই পথ দিয়ে পানি বের করবে না। করলে কি হবে, করলে দেখা যাচ্ছে যে এই পথ দিয়ে পানি বের করতেছে, আবার ওই পানিটা ভেতরে ঢুকে যাবে, এই জন্য এই পথ দিয়ে ঢুকাবে, এই পথ দিয়ে পরবর্তীতে মুখটা বন্ধ করে এই পথ দিয়ে পানি বের করে দিবে। ঠিক আছে, আর এখানে দেখো একটা কপাটিকা আছে, তো এই কপাটিকার ডিরেকশনও, কপাটিকা যদি এভাবে থাকে সব সময় ভি এর যে গর্ত দিয়ে ঢুকা যায়, কিন্তু উল্টো দিক থেকে কখনোই খুলতে পারবে না, এই জন্য কখনোই পানি ব্যাকফ্লো হইতে পারবে না। এটা হচ্ছে প্রসেস, তুমি একটু দেখো এখানে পড়ে, এটা ওভাবে কখনো আসে না।
আচ্ছা, ওকে, এখানে আনুষঙ্গিক শ্বসনাঙ্গ ভাবে নাই। একটা কথা মনে রাখো, যদি আনুষঙ্গিক শ্বসনাঙ্গের কথা বলে পটকার কথাটা একটু বলবা। পটকার ভেতরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এই গ্যাসগুলো থাকে না, এটাও মাঝে মধ্যে শ্বসনে হেল্প করে। আচ্ছা, এরপর শ্বসনের শারীরবৃত্ত আর কি পড়বো, লাগবে না ওভাবে করে। আচ্ছা, এরপর প্রতিস্রোত তন্ত্র বলে একটা কথা বলছে। প্রতিস্রোত তন্ত্র জিনিসটা কি? প্রতিস্রোত তন্ত্র হচ্ছে পানি ঢুকলো ফুলকার মধ্যে, তো পানির ডিরেকশন যেদিকে হবে রক্ত ঠিক তার বিপরীত ডিরেকশনে যাবে। তাহলে মনে করো হচ্ছে আমরা সাধারণত ঢাকা শহরে দেখবো ওয়ান ওয়ে রোড, অর্থাৎ গাড়ি একদিকেই যায় শুধু। যদি উল্টা দিক থেকে আসতো, ঢাকায় যে পরিমাণ জ্যাম, প্রচুর অ্যাক্সিডেন্ট হইতো, যে কারণে একমুখী হয়। তাহলে দ্বিমুখী যখন হচ্ছে দুইজনের সংঘর্ষ বাড়বে না? তো যখন এই প্রতিস্রোত তন্ত্র হচ্ছে বা রক্ত একদিকে যাচ্ছে, পানি আর একদিকে যাচ্ছে, তখন দুইজনের মধ্যে ফ্রিকশন বেশি হবে, তো এই গ্যাসের আদান প্রদানটা ভালো হবে। তো এটাই হচ্ছে প্রতিস্রোত তন্ত্র, এবং এই প্রসেসে সর্বোচ্চ অক্সিজেন, প্রায় 80% মতো অক্সিজেন গ্রহণ নিশ্চিত হয়। ঠিক আছে, এটা একটু দেখো। তাহলে এই জিনিসটা জাস্ট আমি যেটা বললাম সেটা তুমি চাইলে একটু এখান থেকে পড়ে দেখতে পারো। এই কথা বলছে, দেখো, রুই মাছের ফুলকায় বিদ্যমান রক্ত নালিকার মধ্য দিয়ে যেভাবে প্রবাহিত হয় পানির স্রোতের বিপরীত হয় সেটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিস্রোত তন্ত্র, এবং এতে রক্ত কর্তৃক সর্বোচ্চ অক্সিজেন গ্রহণ নিশ্চিত হয়। ঠিক আছে, এরপর হচ্ছে বায়ুথলি, এটাও খুবই ইম্পর্টেন্ট। ছবি আঁকা লাগবে, কাজ জানা লাগবে। এখান থেকে একটু লিখে রাখো, ছবি, গঠন আর কাজ। খুব 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 খুবই ইম্পর্টেন্ট। একটু পরে সিকিউ দেখাবো, দেখবা কতবার আসছে। আচ্ছা, তো এখান থেকে তোমাকে জানতে হবে যে বায়ুথলি কাকে বলে, বায়ুথলি কাকে বলে জানতে হবে না, জানতে হবে। তো দেখো বলছে রুই মাছ সহ অধিকাংশ অস্থিময় মাছের, তাইলে ম্যাক্সিমাম মাছের ক্ষেত্রেই থাকবে, কোথায় থাকবে? দেহ গহ্বরে, যেটার প্রাচীর হবে পাতলা পাতলা প্রাচীর বিশিষ্ট বায়ুপূর্ণ চকচকে সাদা বর্ণের থলির মতো একটা গঠন। তাহলে কি কি বললাম? রুই মাছ সহ ম্যাক্সিমাম মাছের ক্ষেত্রে থাকবে। কোথায় থাকবে? দেহ গহ্বরে থাকবে। এরপর বলছি পাতলা পর্দাযুক্ত হবে এবং বায়ুপূর্ণ থাকবে। বায়ুথলি যেহেতু বলতেছে অবশ্যই বায়ু থাকবে। এটা কি চকচকে সাদা বর্ণের, যারা পটকা দেখছো তারা বুঝবা, এটাকে আমরা বাংলায় বা প্রচলিত কথায় পটকাই বলি, সেটাই হচ্ছে বায়ুথলি। ঠিক আছে, তাহলে তুমি যদি জিনিসটা চিনো, জানো কই থাকে, কিভাবে কি হয়, তাহলে তুমি তো সংজ্ঞা একটা লিখতেই পারবা। যে এই সংজ্ঞায় লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, কিছু সংজ্ঞা লিখতেই হয়, যেমন তোমার এস্টাবলিশড কিছু সংজ্ঞা আছে, সেগুলো যেভাবে থাকে সেভাবে লিখতে হয়, কিন্তু এগুলো এস্টাবলিশড কোনো সংজ্ঞা না। আচ্ছা, এরপর যেটা বলছে এতে বিদ্যমান কি কি গ্যাস থাকে, এটা আসে যে পটকার মধ্যে বা বায়ুথলির মধ্যে কি কি গ্যাস থাকে। একটা হচ্ছে অক্সিজেন থাকে, অক্সিজেনের বিপরীতে কে থাকে? কার্বন ডাইঅক্সাইড। আর কে থাকে? পরিবেশের সব থেকে বেশি যেটা থাকে নাইট্রোজেন। এই তিনটা থাকে। ঠিক আছে, তবে এখানে কোশ্চেন আসতে পারে যে ম্যাক্সিমাম পরিমাণে কোনটা থাকে, সেটা কিন্তু অক্সিজেন। তাহলে অক্সিজেন থাকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে, আর সামান্য পরিমাণে নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড থাকে। ঠিক আছে, এখন তোমাকে আমি একটা কথা বলতে পারি, যে আমি একটু আগে বললাম না যেটা অ্যাক্সেসরি বা সহযোগী শ্বসনাঙ্গ হিসেবে কাজ করতেছে, কিভাবে করতেছে? তো এর মধ্যে যে অক্সিজেনটা প্রিজার্ভ থাকে, যদি কখনো দেখা যায় যে বডিতে অক্সিজেনের ঘাটতি হয়েছে, তখন এ কি করে, এর ভেতরে যে প্রিজার্ভড বা সংরক্ষিত অক্সিজেন থাকে সেটা বডিতে সাপ্লাই দেয়। এটা হচ্ছে মেকানিজম। যদি কখনো আসে তাহলে এভাবে লিখো। আচ্ছা, এরপর আসো, এখানে আরেকটা জিনিস বলছে যে দেখো, এইটা হচ্ছে তোমার পৌষ্টিক নালী, এই যে সবুজ কালার, এটা পৌষ্টিক নালী, এটা হচ্ছে বায়ুথলি। তো দেখো, বায়ুথলির সাথে পৌষ্টিক নালীর একটা কানেকশন আছে। তো এই যে পৌষ্টিক নালীকে অন্ননালী বলা হয়, তো অন্ননালী আর বায়ুথলির মাঝে একটা সংযোগকারী নালী থাকে। এই নালীকে কি বলা হয় এটা তোমাকে জানতে হবে। এই নালীকে বলা হয় ডাকটাস নিউমেটিকাস। নিউমো শব্দটার অর্থ কি? PNUMO, এমো। এই নিউমো শব্দের অর্থ কিন্তু এয়ার বা বাতাস। নিউমোনিয়া পড়ছো না, ফুসফুসের রোগ। তাহলে এটাকে আমরা কি বলছি? ডাক্ট মানে হচ্ছে তোমার যে কোনো নালী, আর নিউমেটিকাস মানে যেখানে বাতাস আছে সেইটা। ডাক্টাস নিউমেটিকাস মানে বায়ুযুক্ত নালী, বা এটাকে নিউমেটিক নালীও বলছে। ঠিক আছে, তাইলে এই দুইটার মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসেবে নিউমেটিক নালী আছে। তো যেসব মাছের ক্ষেত্রে এরকম একটা কানেক্টিং লিঙ্ক দেখা যায় তাদেরকে কি বলে? ফাইসোস্টোমাস মাছ। ঠিক আছে, তাহলে যাদের ভিতরে এই নিউমেটিক নালী দিয়ে কানেকশন আছে তাদেরকে আমরা ফাইসোস্টোমাস মাছ বলবো। রুই মাছ কোন টাইপের মাছ? ফাইসোস্টোমাস মাছ। আরেকটা মাছ আছে যেখানটাতে এরকম কোনো কানেকশন বা লিঙ্ক থাকে না, সেটাকে আমরা কি বলি? ফাইসোক্লিস্টাস। তাইলে যেখানে থাকে না সেটাকে আমরা কি বলি? ফাইসোক্লিস্টাস মাছ বা ফাইসোক্লিস্টাস টাইপের বায়ুথলি। ঠিক আছে, তো এটার এক্সাম্পল কি দেখো, এখানটাতে কি লিখছে? ফাইসোক্লিস্টাসের উদাহরণ ওভাবে করে দেয় নাই। কই, টাকি, সাধারণত ওইগুলা ফাইসোক্লিস্টাসের মধ্যে পড়ে। ফাইসোক্লিস্টি বা ফাইসোক্লিস্টাস, কই, টাকি চাইলে লিখতে পারো। আর সাইপ্রিনিড মাছ যেমন রুই, কাতলা, পুঁটি, এগুলো হচ্ছে ফাইসোস্টোমাস টাইপের হয়। এই দুইটা তথ্য একটু দেখবা।
আচ্ছা, এরপরে তুমি যদি বায়ুথলির গঠনের কথা বলো, তাহলে একটা হচ্ছে তুমি চোখে দেখে কি বুঝবা, আর একটা হচ্ছে হিস্টোলজিক্যালি বা ওই জিনিসটা কি দিয়ে তৈরি এটা কিভাবে বুঝবা। তো যদি আমি বায়ুথলির কথা বলি, দেখো বায়ুথলিটা ঠিক এভাবে আঁকাবো, একেবারে ইজি। সামনের দিকে ছোট্ট একটা এরকম দিবা, পেছনের দিকে বড় একটা দিবা, এখান থেকে একটা নালী বের করে দিবা। এই নালীটা কি, সেই ডাক্টাস নিউমেটিকাস, কার সাথে যুক্ত হবে, অন্য নালীর সাথে যুক্ত হবে, এবং এখান থেকে এরকম করে রেটি মিরাবিলি দিয়ে দিবা। এইটা হচ্ছে ছবি। আমার বললে আমি এই আঁকায় দিতাম, আর কিছু পারতাম না। আচ্ছা ঠিক আছে। আর এইখানটাতে অবশ্যই 2টা লেয়ার দিবা, এখানে 2টা লেয়ার দিবা। তাইলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো বায়ুথলির 2টা পার্ট দেখতে পাচ্ছি। দেখো এখানে কি লিখছে বায়ুথলির কথা, 2টা পার্ট। দাঁড়াও একটু দাঁড়াও, এই যে এখানে লিখছে দেখো, রুই মাছের বায়ুথলি একটা গভীর খাঁজ দ্বারা 2টি অসম প্রকোষ্ঠে বিভক্ত থাকে। তাহলে একটা গভীর খাঁজ দিয়ে 2 ভাগে বিভক্ত থাকলে সামনেরটা ছোট, পেছনেরটা বড় হয়, এটা আমি বললাম। এবং এই কানেক্টিং লিঙ্ক নিউমেটিক নালিকার কথা বললাম, কার সাথে যুক্ত আছে, অন্য নালীর সাথে বললাম। তাহলে এটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারতেছি। এরপর আমি যদি বলি কোন টিস্যু দিয়ে এটা তৈরি, দেখো এর 2টা লেয়ার। 2টা লেয়ার কেন দিতে বললাম, 2টা দাগ অবশ্যই দিতে হবে, কারণ এটা 2টা লেয়ার দিয়ে তৈরি, 2টা আবরণ দিয়ে তৈরি। তো বাইরের যে লেয়ারটা, বাইরেরটা হচ্ছে যোজক টিস্যু নির্মিত টিউনিকা এক্সটার্না। তাহলে বাইরেরটাকে কি বলতেছি, টিউনিকা এক্সটার্না। এক্সটার্না মানে বাইরে, এক্সটার্নাল, আর ভেতরেরটা হচ্ছে টিউনিকা ইন্টারনা। তো এক্সটার্না যেটা, এটা কি দিয়ে তৈরি, যোজক টিস্যু দিয়ে তৈরি, এটা একটু খেয়াল করবা। আর টিউনিকা ইন্টারনা যেটা, এটা কি দিয়ে তৈরি, মসৃণ পেশি দিয়ে তৈরি। তাহলে ভেতরেরটা হচ্ছে ইন্টারনা এক্সটার্না, তোমরা গুলাও না, গুলাও হচ্ছে কোনটা মসৃণ পেশি আর কোনটা যোজক পেশি। যদি পারো তাহলে এই জিনিসটা একটু হাতে ধরে দেখো, তাইলে এই জিনিসটার গুলাবে না, কোনটা মাংসল আর কোনটা হচ্ছে তোমার যোজক টিস্যু বা পলির মতো, এটা তোমরা দেখলে বুঝতে পারবা। তাইলে বাইরেরটা হচ্ছে যোজক টিস্যু আর ভেতরেরটা হচ্ছে মসৃণ। ভেতরের লেয়ারটা দেখবে মসৃণ আর বাইরেরটা পুরু, এবং এখানে জালের মতো দেখা যায়, এই জন্য এটা যোজক টিস্যু। এটা ঠিক আছে। এরপর আরেকটা জিনিস আমি এখানে দিতে বলছিলাম, সেটা হচ্ছে রেটি মিরাবিলি। এটা কি ছিল, এটা হচ্ছে তোমার রক্তনালীর একটা পার্ট ছিল। তাহলে এটা আসলে কি, দেখো লিখছে বায়ুথলির উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে এপিথেলিয়ামে একটি করে লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। তাহলে এই জিনিসটা এভাবে না দিয়ে তুমি এভাবে করে ভেতরের দিকেও দিতে পারো। ঠিক আছে, ঠিক আছে। আলিম স্যারের বইতে ছবিটা আরো সুন্দর আছে। তো এখানে আমি কি বলতেছিলে, উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকতেছে, যার নাম কি, রেটিয়া মিরাবিলিয়া। তাহলে এটা কি, রেটিয়া মিরাবিলিয়া বলতেছি আমরা। এটা কি আসলে লাল বর্ণের একটা গ্যাস গ্রন্থি, যেখানে অবশ্যই কি থাকবে, ব্লাড থাকে। কিন্তু এটা একটু দেখো, ঠিক আছে। আচ্ছা, এই যে বলছে রেটি মিরাবিলি, এই জিনিসটা কি, এটা মূলত ঘন সন্নিবিষ্ট কৈশিক জালিকার গুটি। ঠিক আছে, আমার কথা কে দিলে ভুল, এটা কিন্তু গ্যাস গ্রন্থি যদিও বলতেছে, এটা আসলে গ্রন্থি না, ওটা হচ্ছে কৈশিক জালিকা গুটি। কৈশিক জালিকা গুটি গুটি হয়ে গ্রন্থির মতো তৈরি করে। এটার কাজ কি, এটার কাজ একটু দেখবো। অগ্রপোষ্ঠের গ্যাস, এটা হচ্ছে রক্ত থেকে গ্যাস শোষণ করে বায়ুথলিতে নিঃসৃত করে। ঠিক আছে, রক্তের মধ্যে এবং এই যে বায়ুথলির গ্যাসের মধ্যে যে ব্যালেন্স মেনটেন করার ব্যাপারটা, সেটা আসলে এই রেটি মিরাবিলিয়া করে থাকে, এটা একটু দেখবা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলছে, রুই মাছের যে বায়ুথলি থাকে, এগুলো ক্ষুদ্র অস্থি দ্বারা অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। তো ক্ষুদ্র অস্থি, অস্থি মানে কি, অসিকল, অসিকল মানে ছোট জিনিস বা অস্থি। তো এই যে ক্ষুদ্র অস্থিগুলা, এগুলো আবিষ্কার করছিলেন জার্মান বিজ্ঞানী, দেখো জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেনরিক ভেবের। তো এই যে ওয়েবার, ওয়েবার তোমরা অনেকে বলবা ওয়েবার, WEBER। তোমরা জানো জার্মানে ডাব্লুকে ভি এর মতো উচ্চারণ করা হয়, তো এটা হচ্ছে ওয়েবার না, তাহলে ভেবের। তো এই ভেবের, ইনি হচ্ছে এই অস্থিকল বা অস্থিকলকে আবিষ্কার করছিল, ওনার নাম অনুসারে এটাকে ভেবেরিয়ান অস্থিকল বলা হয়। ঠিক আছে, এটা একটু দেখবা। তাহলে গঠন, আমরা 2টা প্রকোষ্ঠের কথা বলবো, তারপরে এই নালিকার কথা বলবো, কার সাথে যুক্ত আছে বলবো, তারপর রেটি মিরাবিলির কথা বলবো, কোন লেয়ারটা কি দিয়ে গঠিত, এভাবে করে বলে দিলে এবং ছবিটা আঁকাই দিলে ফুল মার্ক। এরপর আসো বায়ুথলির কাজ, প্রচুর আসছে বায়ুথলির কাজ। তো প্রথম দেখো বায়ুথলি কি কাজ করবে, প্লবতা রক্ষার কাজ করবে। প্লবতা জিনিসটা কি বলতো, প্লবতা বলতে বোঝায় যে একটা জিনিস পানিতে ভাসবে নাকি উপরে উঠবে। তো বায়ুথলি বেলুনের মতো কাজ করে, বেলুন যদি পানিতে ডুবে দাও কি করবে, ভেসে উঠবে। তো ও যদি বায়ুথলি থেকে বাতাস বাইরে বের করে দেয়, জিনিসটা চুপসায় যায়, তাহলে মাছটা পানির ভিতরে ডুবে থাকবে। আর যদি মনে করো বায়ুথলি ফুলাই দিল, পানির উপরে ভেসে উঠবে, তাহলে এটা প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করতেছে প্রথমত। এরপর অভিযোজনক্ষম ভাসালো অঙ্গ হিসেবে কাজ করতেছে। এই জিনিসটা মোটামুটি একই রকম, সাঁতার কোন লেভেল দিয়ে সাঁতার কাটবে সেটা মেনটেন করে। 2টা কথা বলতেছে, একটা অভিযোজনক্ষম, অভিযোজনক্ষম মানে পরিবর্তনের মাধ্যমে ও পানিতে খাপ খাইয়ে নিতে পারে, আর একটা হচ্ছে ভাসালো। ভাসালো মানে কি,
ভাষায় রাখা। তাহলে এই প্লবতা আর অভিযোজনক্ষম ভাষার একই, পার্থক্য একটা, সেটা হচ্ছে প্লবতা যেটা ইন্ডিকেট করে ওটা হচ্ছে মাছের ঘনত্বকে নির্দেশ করে। যখন গ্যাস বেড়ে যাচ্ছে ভেতরে, ঘনত্ব কমে যাচ্ছে, গ্যাস কমলে ঘনত্ব বাড়তেছে, মোটামুটি একই জিনিস। এরপর আসো শ্বসন। তাহলে ওই যে শ্বসনের কথা আমি বলছিলাম, বায়ুথলিতে যে অক্সিজেন ছিল এটা হচ্ছে রিজার্ভ অক্সিজেন হিসেবে কাজ করে, শ্বসনে কাজে লাগাইতে পারে। এটাই লিখছে, অক্সিজেনের আধার হিসেবে কাজ করে। পানিতে অক্সিজেন ঘাটতি হলে বডিতে ঘাটতি দেখা দিবে, তো ওই বডির ঘাটতি এই গ্রন্থি থেকে যাবে বা এই ফুলকা থেকে যাবে, সরি ফুলকা না, পটকা থেকে যাবে। এরপর আসো প্রতিধ্বনি সৃষ্টি। তো প্রতিধ্বনি সৃষ্টি হবে কিভাবে? ওই যে বলছিলাম না আমরা ভেবেরিয়ান ওসিকল ছিল এটার সাথে কানেক্টেড, তো ওই ভেবেরিয়ান ওসিকল দিয়ে এখানে শব্দ তৈরি করতে পারবে এবং প্রতিধ্বনিও শুনতেও পারবে। তাহলে বায়ুথলি কি বলছে, পানিতে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, যা ভেবেরিয়ান ওসিকল দিয়ে অন্তঃকরণে যায়, ফলে মাছ শুনতে পায়। তাহলে পানিতে যে প্রতিধ্বনি তৈরি হচ্ছে এটা কোথায় যে হিট করবে? বায়ুথলিকে। বায়ুথলি আবার অন্তঃকরণের সাথে ভেবেরিয়ান ওসিকল দিয়ে কানেক্টেড আছে, তো যেহেতু কানে পৌঁছাচ্ছে ও শুনতে পাবে, তাহলে এটা প্রতিধ্বনি সৃষ্টিকারী অঙ্গ, শব্দ উৎপাদন। আচ্ছা, বায়ুথলি আবার শব্দ উৎপাদন করতে পারো, যেমন শুনতে পারে, বায়ুথলি দিয়ে শব্দ তৈরির জন্য কি লাগবে? বাতাস লাগবে। তো এটাকে তোমরা জানো, চাঁদের কিন্তু বাতাস নেই, তো চাঁদে তুমি যতই চিল্লা পাল্লা করে যাই করো, কেউ কিন্তু কারো কথা শুনতে পাবে না, বিকজ আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া কখনোই যাইতে পারি না। ঠিক আছে, তাইলে এটা তুমি বলবা যেহেতু ওখানে শব্দ থাকে, বায়ু থাকে, তো এই জন্য এটা শব্দ উৎপাদনে সহায়তা করে। ঠিক আছে, তো এখানে মেকানিজমটা দেখছে, তুমি একটু দেখতে চাইলে দেখতে পারো। আর চাপ নিয়ন্ত্রণ, ওই একই জিনিস, বিভিন্ন গভীরতায় ওঠানামা করবে কিভাবে? যখন দেখা যাচ্ছে ফুলকা প্রসারিত হচ্ছে উপরে ভেসে উঠবে, সংকুচিত হলে নিচে যাবে। মোটামুটি অভিযোজনক্ষম ভাষার অঙ্গ, প্লবতা রক্ষাকারী অঙ্গ আর চাপ নিয়ন্ত্রণ একই জিনিস। আচ্ছা, এরপর আসো ফুলকা, এভাবে করে লাগবে না আর। আচ্ছা, এরপর বলছে শ্বসন অঙ্গ, মানুষের শ্বসন অঙ্গের পার্থক্য, একই কথা, তুমি দুইটা আলাদা করে জানলে পেরে যাবা। আচ্ছা, এরপর আসো আরেকটা কথা বলছে, রুই মাছের প্রজনন আর জীবন বৃত্তান্তের মধ্যে আমরা ঢুকি। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, অ্যাট্রেশিয়া। অ্যাট্রেশিয়া নামে দেখো একটা কথা আছে প্রথমে। তো আমরা জানি সাধারণত রুই মাছ কি করবে? ডিম পাড়ে। রুই মাছ ডিম পাড়ে না? হ্যাঁ, ডিম পাড়ে। এখন যদি এমন কন্ডিশন হয় যে ও যে পানিতে বাস করে ওখানে ডিম পারলে ওই ডিম ফুটে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন কি করবে? ওই রুই মাছ কিন্তু আর ডিম ছাড়বে না, ডিম ছাড়ার ভুলটা করবে না। ও কি করবে? ও ডিমটা বডির ভেতরেই রাখবে এবং ওটাকে সে খাবার হিসেবে ব্যবহার করে ওই ডিমটাকে নিঃশ্বাস করে ফেলবে, বডির ভেতরেই সে শোষিত হয়ে যাবে। তো এই যে প্রসেসটা, প্রতিকূল পরিবেশে ডিম না ছেড়ে নিজের দেহে শোষণের যে প্রক্রিয়া, এটাকেই আমরা কি বলি? অ্যাট্রেশিয়া বলি। ঠিক আছে, অ্যাট্রেশিয়া মানে ধ্বংস হয়ে যাওয়া বোঝায়। ঠিক আছে, তাহলে উপযুক্ত পরিবেশের অভাবে পরিপক্ক ডিমগুলো দেহ কর্তৃক শোষিত হয়ে যায়, এটা হচ্ছে অ্যাট্রেশিয়া। এটা একটু ভালো করে দেখবা, এই টার্মটা অনেকের চোখেই পড়ে না, দেখি মাঝে মধ্যে তোমরা বলতেই পারো না জিনিসটা কি। আচ্ছা, এরপর এখান থেকে সিকিউ আসে না, এমসিকিউ জাস্ট। এখান থেকে তুমি প্রজনন তন্ত্র, প্রজনন তন্ত্রের মধ্যে কি থাকে? শুক্রাশয় পুরুষের জন্য, ডিম্বাশয় কিসের জন্য থাকে? স্ত্রী মাছের জন্য। তাইলে শুক্রাশয় কই থাকে, ডিম্বাশয় কই থাকে একটু দেখবা। শুক্রাশয় দেখো বলছে পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরকিয়ামের মধ্যে থাকবে, আর ডিম্বাশয় কই থাকবে? মেসোভেরিয়ামের মধ্যে থাকবে। ঠিক আছে, তাইলে এটা কিভাবে মনে রাখা যায়? শুক্রাশয় ক, শুক্রা ক আছে না, শুক্রা, তাইলে মনে রাখবো মেসোর কিয়াম, কিয়াম কিয়াম, তাইলে ক যেখানে থাকবে শুক্রাশয় মেসোর কিয়াম, ক ক মেলায় মনে রাখবা। আর ডিম্বাশয় যেটা, ডিম্বাশয়টা কিভাবে মনে রাখবা? ডিম্বাশয় ম আছে না, দেখো দুইটা ম আছে, প্রথমে ম শেষে ম, এভাবে করে মনে রাখবো। যদিও এখানে আছে, তুমি জাস্ট ক ক যদি মনে রাখতে পারো তাহলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে যৌন পরিপক্কতা। এখান থেকে শুধু এমসিকিউ আসে, আর তেমন কিছু আছে না। তো কি বলছে? রুই মাছ সাধারণত 2 বছর বয়সে জননক্ষম হয়ে ওঠে। তো এটা একটা মজার জিনিস, কিন্তু যারা নিম্ন শ্রেণীর প্রাণী ওরা দেখবে কম সময় বাঁচে, কম সময়ে জননক্ষম হয়, আবার কম সময়ে মারা যায়। তো রুই মাছের লাইফ স্প্যান যেহেতু কম, ও 2 বছর বয়সে জননক্ষম হয়ে উঠলো। আচ্ছা, এখানে আরেকটা কথা লিখছে, বাংলাদেশে এক সময় দেখা যেত যে 3 বছর বয়সে জননক্ষম হইতো, কিন্তু এখন অন্তঃপ্রজননের কারণে, অন্তঃপ্রজনন মানে কি? দেখা যায় যে তোমার সিলেক্টিভ কিছু সিলেক্টিভ রুই মাছের মধ্যে বা একটি প্রাণীর, একটা পুরুষ একটা স্ত্রী, দুইটা একদম খুবই কোরিলেটেড মনে করো একটা মা থেকেই 2টা ডিম থেকে তৈরি হয়েছে। তো এরকম ভাবে অন্তঃপ্রজনন বা খুব কাছে রিলেটেড কোনো রুই মাছের মধ্যে যখন প্রজনন করা হয় তখন এদের উন্নত কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যে কারণে ওদের প্রজননের টাইমটা আরো কমে যায়, অর্থাৎ 1 বছর বয়সেই তারা জননক্ষম হয়। তাইলে আমরা 1 বছর দেখলাম, 2 বছর দেখলাম, 3 বছর দেখলাম। ইম্পর্টেন্ট কোনটা? 2 বছর। নর্মালি 2 বছর বয়সটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়। আচ্ছা, এরপর বলছে কখন প্রজনন হয়। কখন প্রজনন হবে? এটা ডিম পারবে কোথায়? পানিতে ডিম পারবে। পানি থাকে কোন সময় বলো তো? প্রচুর পানি থেকে বর্ষাকালে। তাহলে সাধারণত এদের প্রজনন ঋতু হচ্ছে বর্ষাকাল। বলো তো বাংলাদেশে, আমি সাধারণ জ্ঞানের একটা কথা বলি, বাংলাদেশে কোন টাইমটা বর্ষাকাল হিসেবে থাকে?
বাংলাদেশে বর্ষাকাল কিন্তু জুন থেকে সেপ্টেম্বর, বা অনেকে জুলাই থেকে সেপ্টেম্বর বলে, জুন থেকে সেপ্টেম্বর। তো দেখো এই জুন থেকে সেপ্টেম্বরের একদম মিডল রেঞ্জে আছে জুন জুলাই, বা একদম শুরুতেই তুমি জুন জুলাইয়ের কথা বলতে পারো। তাহলে জুন জুলাই বা বর্ষাকাল হচ্ছে এর প্রজনন ঋতু, এটা একটু দেখবা। আচ্ছা, তাহলে প্রজনন ঋতু দেখো এখানে আলাদা করে বলছে, বর্ষাকালে বা জুন জুলাই এরা প্রজননের জন্য উপযুক্ত হয়, ওই কথা বলছে। প্রজননের স্থান, প্রজননের স্থানের কথা একটু দেখবা, কোথায় প্রজনন করবে। প্রথম শর্ত হচ্ছে প্রচুর পানি থাকবে, এবং পানিটা কখনো স্থির হইলে হবে না। আমরা সাধারণত ডোবা নালার পানি কি দেখি, ফ্লো হয় না, কিন্তু নদীর পানি প্রবাহিত হয়, ডোবা নালার পানি প্রবাহিত হয় না। তাহলে যে পানিটা স্থির থাকবে সেখানে তারা ডিম পারবে না। কোথায় ডিম পারবে? প্রবাহিত পানিতে। আচ্ছা, এটার গুরুত্ব কি? যে পানিটা স্থির আছে ওখানে কিন্তু বায়ুতে যে অক্সিজেন থাকে ওটা ভেতরে ঢুকতে পারে না, কিন্তু যেটা ক্রমাগত এভাবে উথালি পাথালি খেয়ে প্রবাহিত হচ্ছে ওখানে কি হয়, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার পড়তেছে, বাতাসের কন্ট্যাক্টে আসতেছে বেশি, এই জন্য বেশি অক্সিজেন থাকে। এটা হচ্ছে কথা। আরেকটা কথা হচ্ছে ম্যাক্সিমাম ডিম ওরা ঘোলা পানিতে পারে। এটার একটা গুরুত্ব হইতে পারে যে শত্রুর চোখে পড়ে না, আর একটা হইতে পারে ঘোলা পানি কি হয়, পানি ঘোলায় যায় কখন, যখন স্রোত থাকে। তাহলে স্রোত যেহেতু আছে এই জন্য পানিটা ঘোলা হয়ে যাচ্ছে। এই কথাগুলো একটু দেখবা। আর এখানে বলতে ডিম পাড়ে না কোথায়, পুকুর, হাওড়, বাওড়, বিল, এখানে বদ্ধ জলাশয় এটা ডিম পারবে না। কেন বদ্ধ জলাশয়ে ডিম পারবে না? কারণ পানিটা এখানে একদম স্টিল বা স্থির হয়ে আছে, এই জন্য। আচ্ছা, এরপর হচ্ছে এটা একটু দেখতে পারো, অভিপ্রায়ন। অভিপ্রায়ন জিনিসটা কি? একটা বাসস্থান ছেড়ে অন্য বাসস্থানে যাওয়াকে আমরা অভিপ্রায়ন বলি, ঠিক আছে? তো এরা সাধারণত আমরা জানি স্বাদু পানির মাছ, তাহলে এদের হচ্ছে যে অভিপ্রায়নটা ওটা স্বাদু পানি থেকে স্বাদু পানিতে থাকে। জাস্ট মনে করো হালদা থেকে একটু স্রোতের অনুকূল বা প্রতিকূলে কিছু গেল, এইটাই। তাহলে এই টাইপের অভিপ্রায়ন বা স্বাদু থেকে স্বাদু, বা তোমার হচ্ছে মিষ্টি পানি থেকে মিষ্টি পানিতে যে অভিপ্রায়ন বা স্থান পরিত্যাগের ব্যাপারটা, এটাকে কি বলা হয়? প্রোটোমোড্রমাস। প্রোটোমোড্রমাস এই টার্মটা একটু দেখতে চাইলে দেখে রাখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট না? আচ্ছা, এখানে বলছে ডিম ছাড়ার সময় কখন, এগুলো আমি বলছি যখন হচ্ছে কি হবে, প্রচুর বৃষ্টি হবে, হাবিজাবি বলছি। আরো কিছু ইনফরমেশন দেখো এখানে বলছে। প্রথমত বর্ষাকালে হবে, অমাবস্যা বা পূর্ণিমায় বজ্রপাত সহ প্রবল বর্ষণ যদি হয়। তাইলে দেখো কত সুন্দর একটা পরিবেশ, রোমান্টিক একটা ওয়েদার না? অমাবস্যা বা পূর্ণিমা হচ্ছে, সাথে বজ্রপাত সহ প্রচুর বৃষ্টি হচ্ছে, পাহাড়ি ঢল হচ্ছে, তাইলে দুই ক্ষেত্রে কিন্তু প্রচুর পানি আছে, তোমার তীব্র স্রোত আছে, ফেনিল ঘোলা পানি আছে। তাহলে সব শর্ত কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। এরকম অবস্থায় তারা ঝাঁক বেঁধে ডিম ছাড়বে, ঠিক আছে? ঝাঁক বেঁধে ডিম ছাড়ার গুরুত্ব কি? শত্রুর আক্রমণ সহজে প্রতিহত করতে পারবে। তাইলে এরকম পরিবেশে তারা ডিম পারবে যখন পানির টেম্পারেচার কত থাকবে? 24 থেকে 28, অলমোস্ট 30 বা 25-এর কাছাকাছি। কেউ বলে 25, কেউ বলে 30। তুমি 24 থেকে 28 বা 25 মনে রাখতে পারো চাইলে, রুম টেম্পারেচারের মতো। 24 থেকে 28 ডিগ্রি টেম্পারেচারে ডিম পারে যখন পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকবে, ঠিক আছে? এটা একটু দেখো। আচ্ছা, এরপর এনারা দেখে আমি ভয় পেয়ে গেছি হঠাৎ। আচ্ছা, আরেকটা কথা বলছে যে পানিতে অধিক অক্সিজেনের উপস্থিতি রুই মাছের যৌন উদ্দীপনাকে জাগ্রত করে। এই কথাটা একটু দেখো। তাহলে অক্সিজেন বেশি থাকলে ও তো আর মেপে দেখবে না যে অক্সিজেন কতটুকু আছে, ও হচ্ছে অক্সিজেন বেশি থাকে এমনি এক্সাইটেড হবে, এটা হচ্ছে কথা। আর দেখো ইনি কি করছে, বড় সাইজের এক মাছ ধরে ফেলছে। আচ্ছা, এরপর আর কি দেখবা? আচ্ছা, এরপর বলছে ডিম ছাড়া এবং শুক্রাণু নিঃসরণ যে প্রক্রিয়াটা, এটাকে কি বলা হয়? স্পনিং বলে। স্পনিং মানে ছড়াই ছিটাই দেওয়া। তো ডিমটা ছড়াই দেওয়া হয়, আবার শুক্রাণুটা ওই ডিমের উপর ছড়াই দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে স্পনিং বা স্প্যানিং প্রসেস, এটা একটু দেখবা। আচ্ছা, এইটাতে কতটুকু টাইম লাগে? মাত্র 15 সেকেন্ড। তাহলে এটা একটু দেখবা, মাত্র 15 সেকেন্ডেই ওর যৌন কাজ শেষ। এরপর আসো, প্রত্যেক ঋতুতে একটা রুই মাছ কতটুক ডিম তৈরি করতে পারে, এটাকে কি বলা হয়? ফিকালডিটি। ফিকান্ডিটি বা এটাকে ফেকান্ডিটি অনেকে বলে। ফিকান্ডিটি লিখছে, তুমি ফিকান্ডিটি পড়ো, ফিকান্ডিটি বা ফেকান্ডিটি লিখে। তাইলে এটাকে আমরা ফিকান্ডিটি বললাম, জানতে হবে ফেকান্ডিটি কতটুক। তো দেখো প্রতি কেজি ওজনের রুই মাছের জন্য ফিকান্ডিটি সাধারণত 1 থেকে 4 লক্ষ হয়। তাহলে তোমাকে যদি বলি 2 কেজি ওজনের মাছের জন্য ফিকান্ডিটি কতটুক হবে, কত বলবা? 2 থেকে 8 কেজি। 1 কেজির জন্য 1 থেকে 4 লক্ষ হইলে 2 কেজির জন্য কত হবে? 2 থেকে 8 লক্ষ। এটা একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো নিষেক। এখানে কি বললাম? একটু আগেই বললাম কি, স্ত্রী মাছটা ডিম ছেড়ে দিল পানির মধ্যে, এরপর পুরুষ মাছটা কি আসে কি করবে? তার শুক্রাণুটা ওই ডিমের উপর ছড়াই দিবে। তাহলে এখানে নিষেকটা কোথায় হচ্ছে? শুক্রাণু ডিমের মিলন কিন্তু দেহের বাইরে পানির মধ্যে হচ্ছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি? বহির্নিষেক বলতেছি, ঠিক আছে? এটা একটু দেখবা। আচ্ছা, এরকম হয় যে নিষিক্ত ডিমগুলো অনেক সময় পানিতে ভেসে থাকে, আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে নিষিক্ত ডিমগুলো ডুবে যায়। তো যেটা হচ্ছে ডুবে যায় সেটাকে কি বলি আমরা? ডিমারসল ডিম বলি। ডিম এর সাথে
কিসের মিল আছে? ডুবের মিল আছে, ডিম ডুব। তাইলে যারা হচ্ছে ডুবে যায় তাদেরকে আমরা কি বলবো? ডিমার্সাল ডিম। যেমন হচ্ছে রুই মাছের, এটা একটা এক্সাম্পল। আর একটা হচ্ছে কিছু মাছ আছে যাদের ডিম নিষেকের পর ভেসে থাকে, এটাকে কি বলা হয়? পেলাজিক। পেলাজিক শব্দটা কোথায় পড়ছো? বোটারিতে পড়ছো না? পেলাজিক মানে সমুদ্র বা পুকুরের একটা উপরের লেয়ারটাকে পেলাজিক লেয়ার বলে। তার উপরে যেগুলো ভেসে থাকবে সেটা হচ্ছে পেলাজিক ডিম। ডিমার্সাল ডুব দিবে, আর পেলাজিক ডিম উপরের লেয়ারে ভেসে থাকবে, এটা। আচ্ছা, এরপর হচ্ছে রুই মাছের জীবন চক্র। এটা এভাবে করে খুব বেশি লাগে না। এখান থেকে একটা জিনিস জানতে হয় যে এখানে একটা জীবন চক্রের শুরুতে আমরা কি বলছিলাম? যে হাইড্রার ক্ষেত্রে পড়ছিলাম জাইগোট তৈরি হবে, দেন কি হবে? ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এভাবে করে আস্তে আস্তে ডিভাইড হয়ে একটা প্রাণী তৈরি হয়। তো এখানে বলছে একদম প্রথমে যে বিভাজনটা হয় জাইগোটের মধ্যে সেটাকে আমরা ক্লিভেজ বলি। ক্লিভেজের গুরুত্ব আছে। সাধারণত মাইটোসিস বিভাজনে আমরা কি জানি? যে মাতৃকোষ আর যে অপত্য কোষটা হচ্ছে দুইজনের শেপ সাইজ সমান হয়, কিন্তু এখানটাতে আমরা ক্লিভেজ যেটাকে বলি, ক্লিভেজের ক্ষেত্রে একটা কাহিনী ঘটে। সেটা হচ্ছে যদি মাতৃকোষটা এই সাইজের হয়, অপত্য যে কোষটা হবে তার অর্ধেক হয়ে যাবে, আবার একবার ডিভিশন হইলে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ক্লিভেজটা এইটা যে মাইটোসিসই হচ্ছে, বাট সেলের সাইজগুলো প্রত্যেক বিভাজনে অর্ধেক অর্ধেক হতে থাকে, তো এইটা হচ্ছে ক্লিভেজ। তো এখানে বলছে এই ক্লিভেজটা রুই মাছে কি ধরনের হয়? মেরোব্লাস্টিক টাইপের হয়, অর্থাৎ ডিমের কুসুমটা এক প্রান্তে থাকে এবং এটা ভাগ হতে থাকে, তাহলে এটা মেরোব্লাস্টিক টাইপের। আচ্ছা, আর একটা কথা বলছে, এই যে ক্লিভেজ কখন শুরু হইলো? তো জাইগোট যে সৃষ্টি হইলো বা নিষেক হইলো তার 30 থেকে 40 মিনিট পর পরই ক্লিভেজ শুরু হইলো। তাহলে ক্লিভেজ কখন শুরু হইলো, কি টাইপের এবং ক্লিভেজ জিনিসটা কি, আমি এটা কিন্তু বললাম। ওকে, এরপর আসো, এরপর কি দেখবা? এখান থেকে এসব আর তেমন একটা লাগে না। ওই যে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এগুলো আমরা বলে ফেলেছি। জাইগোট থেকে কি হয়? জাইগোট থেকে হচ্ছে মরুলা হয়, মরুলা থেকে কি হয়? ব্লাস্টুলা হয়, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা হয়, এটা তোমরা জানো। ওটাই এখানে ঘুরে ফিরে লিখছে, ওটা আসে না, লাগবেও না। আচ্ছা, এরপর যেটা আসে সেটা হচ্ছে এখানে আমাদের কয়েকটা স্টেজ আছে। কয়েকটা স্টেজ আছে, দেখো রুই মাছ যখন ছোট থেকে বড় হচ্ছে, রূপান্তর হচ্ছে, ওর জীবনে কয়েকটা স্টেজ আছে। যেমন আমি যদি প্রথমে বলি, তাহলে একেবারে ছোট যখন ছিল সেটাকে আমরা কি বলছি? ডিম। ডিম ফুটে কি হইলো? পোনা বের হইলো। পোনার একেবারে ছোট স্টেজ বা শুরুর স্টেজটাকে কি বলি আমরা? আচ্ছা, এখানে কি লেখার জায়গা আছে? লেখার জায়গা নেই, আচ্ছা থাক, আমি এটা তোমাদেরকে একসাথে করে লিখে দিব। তো একসাথে করে ফ্লো চার্টে লিখে সব থেকে ভালো হয়। তাহলে প্রথম যেটা আসলো সেটা কি? রেণুপোনা। তারপরে যেটা আসলো রেণু, ছোট্ট একটুখানি একটা জিনিস ছিল। এরপরে হচ্ছে ছোট্ট থেকে একটু বড় হবে, কিরকম হবে? ধানের মতো সাইজের হবে, সেটা হচ্ছে ধানিপোনা বা ফ্রাই। ঠিক আছে, ফ্রাই, এই টার্মটা একটু গোল করে রাখো। এরপর আসো, ধানের থেকে একটু বড় কি হবে? আঙ্গুল হবে। তাহলে এরপর কি হলো? আঙ্গুলি পোনা। এরপর হচ্ছে বড় মাছ বা ব্রুড মাছ হইলো। তাহলে 4টা স্টেজ, প্রথমে রেণু, তারপরে ধানি, তারপরে আঙ্গুলি, তারপরে ব্রুড মাছ বড় হয়ে গেল। তাহলে এখান থেকে যেটা জানতে হবে যে কোনটা লাইফ স্প্যান কতটুক বা কোনটা কত সময় জুড়ে থাকে আর কোনটার সাইজ কিরকম হয় এটা জানতে হবে। প্রথমে যদি আমি রেণুর ক্ষেত্রে যাই, একেবারে ছোট, দেখো রেণুপোনা হচ্ছে টাইম যদি বলি তাহলে এটা হচ্ছে লার্ভা থেকে শুরু করে 72 ঘন্টা বা 3 দিন পর্যন্ত হয়। ঠিক আছে, 3 দিন পর্যন্ত রেণুপোনা থাকে। এরপর তুমি যদি বলো যে এর সাইজটা কি রকম হয়, সাইজটা সাধারণত 7 মিলিমিটার পর্যন্ত হয় ম্যাক্সিমাম। তাইলে ম্যাক্সিমাম সাইজ কতটুকু? 7 মিলিমিটার। তাহলে মিল আছে কিন্তু, 72 ঘন্টা 7 মিলিমিটার। কিসের জন্য? এটা হচ্ছে রেণুপোনার জন্য। 7 মিলিমিটার বুঝতে পারছো? 1 সেন্টিমিটারেরও কম, ছোট্ট একটুখানি। এরপর আসো ধানিপোনা। ধানিপোনা দেখো, ধানিপোনা কতদিনে আমরা দেখতে পাবো? 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত। এবং এখানে যেটা দেখতে পাবো যে সাইজ কতটুকু হয়, সাইজ হচ্ছে এখানটায় 1 সেন্টিমিটারের একটু বেশি হয়। সেটা কত দেখা আছে? দেখো 12 মিলিমিটার হয়, ধানের মতো সাইজের হয়। ঠিক আছে, গেল। এরপর হচ্ছে আঙ্গুল। আঙ্গুল এখানে জানতে হবে যে কতদিন পর্যন্ত থাকতেছে। খুবই সুন্দর একটা ফিগার, কত? 30 দিন। তাইলে 9 দিন থেকে 30 দিন পর্যন্ত হচ্ছে আঙ্গুলিপোনা। একটা আঙ্গুল সাধারণত কতটুকু লম্বা হয় বলো তো? সাধারণত দেখা যায় যে 3 সেন্টিমিটারের মতো লম্বা হয়। তো সেই হিসাবে তুমি 3 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করলে 30 মিলিমিটার হবে। ঠিক আছে, এরপর ব্রুড মাছ 30 দিন পর থেকে মাছ যতদিন বেঁচে থাকবে ব্রুড মাছ, এবং সাইজ শেপের কোনো নির্দিষ্ট ইয়া নাই। তাইলে এইগুলো হচ্ছে মোটামুটি ব্যাপার। তাইলে আবার বলি, রেণুর ক্ষেত্রে সাইজ কত ছিল? 7 মিলিমিটার পর্যন্ত। ধানির ক্ষেত্রে কি হইলো? 12 হইলো। আর আঙ্গুলির ক্ষেত্রে কত হইলো? 30 মিলিমিটার হইলো, গেল। এরপর টাইম কতটুক? শুরু থেকে 7 দিন পর্যন্ত ছিল হচ্ছে আমার, বা শুরু থেকে 3 দিন বা 72 ঘন্টা পর্যন্ত ছিল হচ্ছে রেণুপোনা। তারপর 3 দিন থেকে 8 দিন পর্যন্ত ছিল হচ্ছে কোনটা ছিল বলতো? এরপরে ধানিপোনা। আঙ্গুলি কতদিন ছিল? 30 দিন বা 1 মাস পর্যন্ত। এটা হচ্ছে তোমার লাইফ স্প্যান, এভাবে করে তুমি বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে এই হালদা নদীর কাহিনী লিখছে। এইটা জাস্ট তুমি একটু এমসিকিউ এর জন্য দেখতে চাইলে দেখতে পারো। হালদা নদীকে কি বলা হয়? মৎস্যখনি।
জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্যখনি। জিন ব্যাংক কেন বলে? কারণ এইখানের যে মাছগুলো আছে তাদের জেনেটিক গঠন এমন সাইজে অনেক বড় হয়, এই জন্য জিন ব্যাংক বলতেছি, আর প্রচুর মাছ পাওয়া যায় বলে মৎস্যখনি বলতেছি। এই টার্মটা একটু দেখবা। আচ্ছা, অভয়াশ্রম কাকে কাকে ঘোষণা করা হয়েছে এটা একটু দেখবা। হালদা নদীর মাদুনা ঘাট, কাপ্তাই লেকের লং জাদু, বিলাইছড়ি এলাকা, এইগুলো হচ্ছে অভয়ারণ্য, একটু দেখবা। আর কি দেখবা? আর এখানে তেমন কিছু নাই। তাহলে মোটামুটি এইগুলো। এখন আমরা আসো একটু সিকিউ দেখি যে কি কি আসছে। আচ্ছা, রিওস্ট্যাক্সিস আবেশীয় প্রভাব। তুমি আমাকে আগে বলো যে রিওস্ট্যাক্সিস জিনিসটা কি? স্রোতের সাথে যে সাড়া দেয়া, যে কোনো জলজ প্রাণীর স্রোতের সাথে যে সাড়া দেওয়া, সেটাকে রিওস্ট্যাক্সিস বলা হয়। ঠিক আছে, রিওস্ট্যাক্সিস আবেশীয় প্রভাবটা এরকম, যেমন করো এই যে রুই মাছগুলো এমন একটা জায়গায় ডিম পাড়তেছে, আমার দরকার না ওখানে ডিম পারলে দেখা যাচ্ছে অন্য কোনো মাছ এসে ডিমগুলোকে খেয়ে ফেলবে। তো কি করা হয়, ওই সময় যদি কৃত্রিম কোনোভাবে স্রোতটাকে ওদিক থেকে উল্টা কোনো দিকে দেওয়া হয়, রুই মাছ কি করে সবসময় স্রোতের সাথে চলে, তাহলে উল্টা দিকে দিলে মাছটা ওখান থেকে অন্যদিকে চলে যাবে, চলে গিয়ে অন্য জায়গাতে সেফ কোনো জায়গাতে ডিম পারবে। এটাই হচ্ছে রিওস্ট্যাক্সিস আবেশীয় প্রভাব। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে সিকিউ কোথা থেকে আসছে। দেখো একদম প্রথমে সেই রক্ত সংবহন তন্ত্র চলে আসছে। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে কই যাবে? হৃৎপিণ্ড থেকে যাবে হচ্ছে ফুলকাতে, ফুলকা থেকে সমগ্র দেহে যাবে। তো এইখানে যে ব্যাপারটা দেখো, অনেকবার বলছি আমি জিনিস, কিন্তু অনেকবার বলছি। প্রথম কোশ্চেন মেজেন্টেরন কি? মেজেন্টেরন তুমি হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে পড়েছো না? তাহলে বলতে পারবা। হাইড্রাতে সনিষেক কেন হয় না? এটাও আমরা পড়ে ফেলেছি। এরপর উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রাণীদের রূপালী পাত সদৃশ অঙ্গ কোনটা বলো? গঠন ব্যাখ্যা করতে বলছে। রূপালী পাত সদৃশ কোন জিনিসটা ছিল? মাছের আইসটা ছিল। তাহলে আইসের ছবি আঁকবা, তারপর কি করবা? গঠন লিখবা, আর যদি কাজ লিখতে পারো তাহলে তো খুব ভালো হয়। তাহলে এটা তোমরা পারবা। এরপর বলছে এক্স ও ওয়াই দ্বারাই উদ্দীপকের প্রাণীটির মূল বাহিকাতে রক্ত সরবরাহ করে। বলতো এক্সটা এখানে কি আর ওয়াইটা এখানে কি? আমি টাইম দিচ্ছি, বলতো দেখি এক্স ওয়াই এখানেটাতে কি বুঝায়? হৃৎপিণ্ড থেকে ফুলকাতে যাচ্ছে কি দিয়ে বলতো? হৃৎপিণ্ড থেকে ফুলকাতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাফারেন্ট ধমনী, আর যেটা ফুলকা থেকে সমগ্র দেহে যাচ্ছে সেটা হচ্ছে ইফারেন্ট ধমনী। তাইলে এখানটাতে মূল বাহিকাতে রক্ত সরবরাহ হয় এক্স ওয়াই দিয়ে, এটা বলছে। তুমি এখানে ব্যাখ্যা করতে পারবা না যে ইফারেন্ট অ্যাফারেন্ট কয়টা আছে? আমি বলেছি গঠন ছবি সহ তুমি ব্যাখ্যা করবা, রক্ত সরবরাহ কোন দিক থেকে কিভাবে হচ্ছে এটা যদি লিখতে পারো তাহলে একই সাথে উনি যিনি কোশ্চেনটা করছেন গঠনটাও দেখতে পাইলো, আর এখানে যেটা চাইছে যে কাজটা কি, কাজটা তুমি লিখে দিলা, ছবিটা আঁকলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা একটু দেখে নিবা। দেখো আবার আসছে একই কোশ্চেন, সেম কোশ্চেন একেবারে। পার্শ্বরেখা অঙ্গ কি? এটা আমি কিন্তু বলছিলাম। পার্শ্বরেখা অঙ্গ কয়টা আইস থাকে লিখবা, কোথায় থাকে লিখবা, কাজ কি লিখবা। এরপর মেজর কার্ভ বলতে কি বুঝে এটাও আমরা বলেছি, এক্সাম্পল দিবা। এরপর বলছে উদ্দীপকের প্রাণীটির হৃৎপিণ্ডের গঠন চিত্র সহ বর্ণনা করো। তো হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা গঠন পড়েছি, ছবি আঁকাবা, 4টা চেম্বার লিখবা, চেম্বার লিখে ছোট্ট ছোট্ট করে চেম্বারের ব্যাপারে লিখবা। এরপর হচ্ছে কি করবা? কপাটিকাগুলোর নাম লিখবা, হয়ে যাবে। উদ্দীপকের চিত্রটির গতিপথ বিশ্লেষণ করো। রক্ত কোথা থেকে কই যাচ্ছে, কি হচ্ছে, আমি ছবি আঁকা এটা দেখাইছি। আরো কি বললাম, যদি তুমি ফুলকা না লিখে এখানে ফুলকার ছবি আঁকাই দাও জিনিসটা আরো বেশি অ্যালিউরিং হবে। তাইলে তুমি এভাবে করে এটা বর্ণনা করে ফেলবা। ঠিক আছে, এরপর আসো আবার আসছে দেখো ধারা কি হচ্ছে, ক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে যাচ্ছে, অর্থাৎ বডি থেকে বা হার্ট থেকে কি হচ্ছে রক্তটা ফুলকাতে যাচ্ছে। আবার ফুলকা থেকে রক্ত কি হচ্ছে অক্সিজেন যুক্ত হয়ে দেহে যাচ্ছে, তারপরে হচ্ছে আবার হচ্ছে ওই যে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কই যাবে? হার্টে যাবে। তাহলে কটা আসলে কি হার্ট, এখানেও ক আছে ওখানেও ক আছে। তো প্রথমে বলছে মিথজীবিতা কি, হাইড্রাতে পড়েছি। ফুলকার একার বলতে কি বুঝো? এটা আমরা পড়ছি, ফুলকার গোড়ার দিকে ছিল একটা কাটা সদৃশ অঙ্গ, কাজ কি ছিল? মুখগহ্বর থেকে খাদ্য যেন ফুলকার মধ্যে প্রবেশ না করে, ওটা পারবা। এরপর আসো উদ্দীপকে উল্লেখিত সংবহনের প্রথম ধারাটি সচিত্র ব্যাখ্যা করো। তাইলে হার্ট থেকে কই যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকে যাচ্ছে, পারবা না? হার্ট আঁকাবা, ওপাশে ফুলকা আঁকাবা, 4টা অ্যাফারেন্ট ধমনী আঁকাই দিবা, দিয়ে ফ্লোর ডিরেকশনটা দেখাই দিবা, হয়ে যাবে। এরপর উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির সংবহনের ধারা দ্বিচক্রীয় প্রকৃতির ব্যাখ্যা করো। তাহলে এখানে যে আচ্ছা দ্বিতীয় ধারার কথা বলছে কি, উদ্দীপকের উল্লেখিত প্রাণীটির সংবহনের ধারা দ্বিচক্রীয় প্রকৃতির নয়। আচ্ছা দ্বিচক্রীয় প্রকৃতির নয় এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে তোমাকে এখানে আসলে কি ব্যাখ্যা করতে হবে বলতো? যে একটা হার্টের মধ্য দিয়ে একটা চেম্বারের মধ্য দিয়ে রক্ত যাচ্ছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আলাদা করে প্রবাহিত হচ্ছে না, শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত আছে। তাহলে দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে একটা চেম্বার আছে বা একটা পথ আছে, তাহলে একটা পথ যেহেতু তাইলে দুই দিক দিয়ে তো প্রবাহিত হচ্ছে না এবং শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে, তাহলে এটাও প্রমাণ করে যে দুইটা সার্কুলেশন নাই। তাহলে এই দুইটা জিনিস তুমি একটু দেখাই দিবা, ছবিটা আঁকাই দিবা, হয়ে যাবে।
আচ্ছা, এরপর ওইটা রিপিট হয়েছে। দেখো আবার সেই রক্ত সংবহন, মানে তুমি যেখানেই যাও না কেন রক্ত সংবহন রক্ত সংবহন রক্ত সংবহন। এরপর বলছে দেখো কখন বলি উদ্দীপকের ক চিহ্নিত অংশের মাধ্যমে রক্ত সংবহন ব্যাখ্যা করো। ক চিহ্নিত অংশ জিনিসটা কি? এটা কিন্তু হার্ট, একটু আগেই আসলো। হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে যাচ্ছে, তাহলে এটা কি? হার্ট। তাহলে হার্টের মাধ্যমে কিভাবে রক্ত সংবহন হচ্ছে তুমি বলতে পারবে না। এটা কিন্তু ক চিহ্নিত অংশের মাধ্যমে রক্ত সংবহন ব্যাখ্যা করো। আগে তুমি কি বর্ণনা করবে? আগে হচ্ছে কিভাবে হার্টের নিজের মধ্যে রক্ত যাচ্ছে, সাইনাস ভেনাসাস থেকে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, এটা লিখবা। লেখার পর লিখবা ওখান থেকে ফুলকা, ফুলকা থেকে বডি, বডি থেকে আবার ব্যাক করতেছে, এরকম করে একটা সাইকেল আঁকাই দিবা। গেল। এরপর হচ্ছে উদ্দীপকের ক চিহ্নিত এবং খ চিহ্নিত ধমনির পার্থক্য ব্যাখ্যা করো। তো ক চিহ্নিত এই যে এইখানটা এবং খ চিহ্নিত অংশ, এখানে পার্থক্য বলতে বলছে। তো এইখানটাতে ক চিহ্নিত অংশ থেকে কি আসবে? ফুলকায় যেটা যাচ্ছে সেটা অ্যাফারেন্ট, আর যেটা হচ্ছে খ থেকে সমগ্র দিয়ে যাচ্ছে ইফারেন্ট। এটার দুইটার পার্থক্য তুমি বলতে পারবে না? পারবা। ঠিক আছে, তাইলে এটা একটু দেখবা। এরপর আচ্ছা, পার্থক্য বলতে এখানে তোমার যে বক্স করে ওভাবেই লিখতে হবে তা না, অ্যাফারেন্ট ডিফারেন্ট সম্পর্কে অনেক কিছু পড়ছো না তোমরা? কিভাবে গঠিত হয়, কয়টা আছে, কে কাকে সাপ্লাই দিতেছে, কিভাবে টার্মিনেট করে বা শেষ হয়, এগুলো তোমরা একটু দেখবা। আর আসলে ইফারেন্ট অ্যাফারেন্ট জিনিসটা কঠিন, আমি তোমাদের সহজ করে বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি যদি না পড়ো, ইভেন আজকে রাত্রে না পড়ে কালকে নিয়ে বসো, অনেক কিছু ভুলে যাবা। তো আজকে রাত্রেই পারলে একটু পড়ে নিবা। আচ্ছা, এরপর আসো অ্যানুয়ালি কি বলতে পারবা না? ওই যে বার্ষিক বৃদ্ধি রেখা। ভেবেরিয়ান অসিকল কি, এটাও বলতে পারবা। এরপর বলছে যে উদ্দীপকের প্রাণীটির অঙ্গের গঠন ও কাজ দেখো। কোন অঙ্গ আমরা একটু দেখি? একটি প্রাণী দুই প্রকোষ্ঠ বিশিষ্ট একটি অঙ্গ সংবহনে ব্যবহার করে। কি বলছে? হার্টের কথা বলছে। এরপর বলছে এবং পানিতে তার দেহের গ্যাসীয় উপাদানের বিনিময় ঘটে। তাহলে গ্যাসীয় উপাদানের বিনিময় ঘটে কি দিয়ে? এটা হচ্ছে ফুলকা দিয়ে। আর উপরেরটা কিসের কথা বলছে? হার্টের কথা বলছে। তাহলে দুইটা অঙ্গ তুমি চিহ্নিত করে ফেললা। বলছে উদ্দীপকের প্রাণীর অঙ্গের গঠন ও কাজ লিখো। এখন তুমি এখানটাতে কি বলবা? কোন অঙ্গের গঠন ও কাজ লিখবা বলো তো? প্রথম বা দ্বিতীয় কোনটা তো উল্লেখ করে নাই। তাহলে কি করা যায়? এটা সম্ভবত একটু মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক বা যাই হোক। তো যেটা ইন্ডিকেট করে দিবে সেটা লিখবা। কোনটাকে এটা তো বুঝছো। এরপর আসো উদ্দীপকের প্রাণীটি পানিতে যে প্রক্রিয়াটি সম্পন্ন করে তা ব্যাখ্যা করো। পানিতে কি সম্পন্ন করে? পানি থেকে ব্লাড ফ্লো যাবে নাকি হচ্ছে শ্বসন হবে? কোনটা হবে? এটা ফুলকার কথা বলছে না হার্টের কথা বলছে? যে পানির সাথে রিলেটেড অবশ্যই শ্বসন বা ফুলকা হবে। তাহলে ফুলকার যে প্রসেস কিভাবে তোমার গ্যাসের আদান প্রদান হচ্ছে সেটা লিখবা। মাছের মাথাটা একটু টাকাই দিবা, হয়ে যাবে। এরপর হচ্ছে পটকা বায়ুথলির কথা বলছে। কার্পের সংজ্ঞা দাও, দিতে পারবা। বহির্বাহী ফুলকা ধমনী বলতে কি বুঝো? ওই যে ইফারেন্ট তোমার ধমনী যেগুলা, লিখতে পারবে না? এত কিছু পড়ছো, 2 মার্কের জন্য তো লিখতে পারবাই। এরপর বলছে উদ্দীপকের অঙ্গটির অবস্থান ও গঠন বর্ণনা করো। অবস্থান কোথায় বলতো? অবস্থান হচ্ছে আমরা বলি দেহ গহ্বরে, তার মধ্যে হচ্ছে পৌষ্টিক নালীর নিচে থাকে আর উপরের দিকে থাকে পৃষ্ঠ ধমনী বা পৃষ্ঠ। তাহলে পজিশন বলতে পারবা। এরপর হচ্ছে গঠন, গঠন তো বললাম আমি যাবে, এত কিছু পারবা। আচ্ছা, উদ্দীপকের উল্লেখিত অঙ্গটির বিশেষত্ব বিশ্লেষণ করো। বিশেষত্ব বলতে আসলে কি কাজ করে, কাজটা একটু ইলাবোরেটলি লিখবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি এই পর্যন্ত। আর ওই লাস্ট আর একটা আছে কি দেখো, ক খ এই চ্যাপ্টারের না। বলছে উদ্দীপকে মাছটির পেটের অংশে প্রাপ্ত গঠনটির বর্ণনা করো। পেটের অংশে কি পাইছিল? রুই মাছ ব্যবস্থা করার পর কানকোর নিচে চিরুনির মতো জিনিস পাইলো, এটা হচ্ছে ফুলকা। এরপর বলছে যে এটা হচ্ছে মাছের শ্বসন কার্য চায়, তাহলে প্রমাণ হয়ে গেল এটা ফুলকা। এরপর বলছে পরবর্তীতে পেটের অংশে দেখালেন সাদা রঙের লম্বাটে বালিশের মতো জিনিস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কি? বায়ুথলি। তাহলে বলছে পেটের অংশ থেকে যেটা পাইছে তার গঠন প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গঠন বলেনি, গঠনটির প্রয়োজনীয়তা, দ্যাট ইজ বায়ুথলির যে কাজ ওটা লিখবা। এরপর বলছে উদ্দীপকের উল্লেখিত শ্বসন অঙ্গে একটি বিশেষ ধরনের সংবহনতন্ত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্ত করে। তাহলে এটা তুমি লিখতে পারবে না। ফুলকার ভিতরে কিভাবে তোমার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়? বিশেষ ধরনের কেন বলছে? এরকম কি কোথাও দেখছো যে পানি দিয়ে অক্সিজেনের আদান প্রদান হচ্ছে? তোমার পানিতে ডুবাই দিলে সাঁতার না কাটতে পারলে তো তুমি মারাই যাবা। তাহলে এটা এই জন্যই বিশেষ যে পানির মাধ্যমে, বা সাধারণত মানুষের ক্ষেত্রে যেটা ফুসফুস দেখা যায়, ফুসফুসও নাই, ফুসফুসের ভেতরে ফুলকা আছে, বাতাস নেই, বাতাসের ভেতরে পানি আছে, এই জন্য হচ্ছে স্পেশাল বা বিশেষ এটা। ঠিক আছে? তাহলে এটাও পারবা। তাহলে মোটামুটি এগুলাই। তাহলে তোমাকে কিসে ফোকাস করতে হবে বলো তো? বায়ুথলির গঠন কাজ ফোকাস করবা। এরপর হচ্ছে ইফারেন্ট অ্যাফারেন্ট ধমনীগুলা পড়বা, রক্ত সংবহন ইফারেন্ট অ্যাফারেন্টের বেসিসে পড়বা। এরপর হচ্ছে হার্টের মধ্যে দিয়ে রক্ত কিভাবে যায় পড়বা, ফুলকার মধ্যে দিয়ে রক্ত কিভাবে যায় পড়বা, অ্যান্ড ওভারঅল হার্ট ফুলকা দেহ এদের মধ্যে যে ওভারঅল সার্কুলেশন এটা পড়বা। আর আইসটা পড়বা। মোটামুটি দেখো ঘুরে ফিরে এখান থেকে আসছে। তো যারা কিছুই পারো না, এখনো পড়োই নাই, তাদের জন্য যদি এই টপিকগুলো একটু ক্লিয়ার করে যাইতে পারো, A+ নিশ্চিত। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাক মোটামুটি। আর কি বলবো, আর তো কিছু বলার নাই। ঠিক আছে? আর কেউ কিছু বলবা? না বললে আমি লাইভ শেষ করে দিই। দেখি আর কারো কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে বলো, নাইলে টাটা বাই বাই বলে দেই।
12টা বাজতে যায় না, আসলে হয় না। আজকে একটু স্লো গেছি, কে যেন বলছিল স্লো যাওয়ার কথা। আচ্ছা, আর কারো কোনো কথাটা নাই না? ঠিক আছে, তাইলে বাই বাই, সবাই ভালো থাকো। আবার আমার ক্লাস অনেকদিন পর, আবার কোনো একদিন দেখা হবে। তাইলে যখন দেখা হবে সেই দিনের জন্য আমি অপেক্ষায় থাকলাম। আর অন্য ভাইয়া আপুদের ক্লাস আছে, তোমরা কইরো, হ্যাঁ, কালকে ক্লাস আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।